হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। 6 ফুট লম্বা, ফর্সা জিম করা বুড়ি অত্যাধিক সুদর্শন একটি ছেলে ফোনে কথা বলছে। একটু পরে রুমে প্রবেশ করে আহার নামের একজন ছেলে। স্যার, একটু পরেই আমাদের একটা মিটিং আছে, আমাদের এখন যেতে হবে। ঠিক তখনই উঠে দাঁড়ায়, শার্ট প্যান্ট ঠিক করে নেয় এবং চলো বলে বের হয়ে যায়। মিটিংটি সুন্দরভাবে শেষ হয়েছে। তারপর তারা একটি ক্লাবে যায়, সেখানে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। ছেলেটি হলো চৌধুরী বাড়ির বড় ছেলে ইমতিয়াজ চৌধুরী। দেখতে 6 ফুট লম্বা, ফর্সা জিম করা বড়ি, অতি সুদর্শন ছেলে। যে কোনো মেয়ে একবার দেখলে পলক ফেলতে ভুলে যাবে। আর তার চোখের মণি নীলাভ, যেটা তার আকর্ষণীয়। সে পড়াশোনার জন্য লন্ডন চলে যায়। পড়াশোনার শেষে নিজেদের বিজনেসে জয়েন করে লন্ডনের অফিসে। এরপর ক্লাবে থাকা একটি মেয়ে এসে সেখানে বসে থাকা ইমতিয়াজকে ঘিরে ল্যাপ ডান্স করছে। আর ইমতিয়াজ হাতে থাকা মদের গ্লাস নিয়ে চুমুক দিচ্ছে একটু পরপর। এক পর্যায়ে মেয়েটিকে করে তুলছে বর্বাকৃত রুমের দিকে। চৌধুরী বাড়িতে আজকে আনন্দের দিন। আজকে বাড়ির বড় ছেলে লন্ডন থেকে ফিরবে। আর 2 দিন পর জানতে পেরেছে সবাই। দীর্ঘ 8 বছর পর তাই সকলে ভীষণ খুশি। চৌধুরী বাড়িতে থাকেন 2 ভাই। বড় ভাই ইমতিয়াজ চৌধুরী, তার ওয়াইফ মিসেস রেহেনা, তাদের 2 জন সন্তান, বড় ছেলে ইবতিসাম আর ছোট ছেলে আরিয়ান। বাড়ির আরেকজন ভাই ইরফান চৌধুরী, তার এক ছেলে ও এক মেয়ে, তার ওয়াইফ মিসেস মীরা, তার বড় মেয়ে তিয়াশা, যে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর ছোট ছেলে রুহান ক্লাস 5-এ পড়ে। আরিয়ান পড়াশোনা শেষে নিজেদের ব্যবসায় যোগ করেছে। অন্যদিকে খানবাড়ির রান্নার তোড়জোড় চলছে। আজকে এই বাড়ির মেয়ে আনিশাকে দেখতে আসবে। সব রান্না করা, ঘর গোছানো সব করানো হচ্ছে ইয়ানাকে দিয়ে। ইয়ানার মামার বাড়ি। এটা আসলে একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায় 12 বছর বয়সে। তারপর থেকে সেই বাড়িতে। ইয়ানার সাথে এই বাড়ির কেউ তেমন ভালো ব্যবহার করে না, একমাত্র তার মামা ছাড়া। আজকে বাড়ির সব কাজ ইয়ানাকেই করতে হচ্ছে। ওর রান্নার হাত ভালো, তাই মামি তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। ওইদিকে আনিশার সাজগোজে ব্যস্ত। আজকে এত বড় বাড়ি থেকে দেখতে আসছে। চৌধুরী বাড়ির ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে খানবাড়িতে। সেখানে বাড়ির কর্তৃতাও এসেছে। আরিয়ানের জন্য তারা পাত্রী দেখতে এসেছে। আসলে আরও সাথে এসেছে আরিয়ান, আরশ হচ্ছে আরিয়ানের ফুফাতো ভাই, আর ইবতিসামের ছোট ভাই আরিয়ান। মূলত ইবতিসাম বিয়ে করবে না, আর ইবতিসাম অনেক একরোখা, রাগী হওয়ায় তাকে বলে কিছু করানো চায় না। তার যা ইচ্ছা সে নিজেই করে, তাই আরিয়ানের জন্য মেয়ে দেখতে এসেছে। অন্যদিকে ইবতিসাম সিগারেট খেয়ে চলেছে একের পর এক। সোফায় বসে ক্রপের ক্যাবিনেটর আর বিছনায় শুয়ে আছে নগ্ন এক মেয়ে। একটু পর সে উঠে এসে ইবতিসামকে জড়িয়ে ধরে। ইবতিসাম হাতে থাকা সিগারেট ফেলে মেয়েটিকে কিস করতে থাকে। মেয়েটি বলে, আমি তোমাকে চাই, সারা জীবন কাছে পেতে চাই, আমি ভালোবেসে ফেলেছি তোমায়। তখনই ইবতিসাম ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয় আর বলে, এই কোল্ড হার্টেড ইবতেশিয়াম কখনোই কাউকে ভালোবাসবে না, কখনোই না। আমি শুধু মানুষ মারতে পারি, কাউকে ভালোবাসতে পারি না। আমার অন্ধকার জগতে শুধুই অন্ধকার, সেখানে আলোর স্থান নেই। তবে কি কখনো আলো হয়ে কেউ আসবে না ইবতিসামের জীবনে? এইদিকে আনিশাকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়েছে। যা বোঝা গেল, আনিশাকে তাদের পছন্দ হয়েছে। এখন আরিয়ান আর আনিশাকে আলাদা ঘরে পাঠানো হয়েছে নিজেদের মধ্যে কথা বলার জন্য। বাইরে অনেক বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার ছাদে কাপড় চোপড় রয়েছে, না আনলে ভিজে যাবে। ইয়ানা ভাবতে থাকে যাওয়ার প্রয়োজন, কিন্তু মামি তাকে পাত্রপক্ষের থাকাকালীন সামনে যেতে নিষেধ করেছে। আবার এখন না গেলে সব ভিজে যাবে। তো একটু সামনে গিয়ে দেখলো সবাই কথা বলতে ব্যস্ত, তাই ভাবলো কেউ দেখবে না। ও সেই সুযোগে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আরও সে বসে থেকে ভালো লাগছে না, তাই সে বাড়িটা ঘুরে দেখবে বলে উঠে গেল। যখনই সিঁড়ি বেয়ে নিচে নামছিল, ইয়ানা আরশের সামনাসামনি পড়ে যায়। আরশ দেখে অতি সুন্দরী ভীতু চাহনি নিয়ে তাকিয়ে আছে একটি মেয়ে। সে পলক ফেলতে ভুলে যায়। এইদিকে মিসেস রেহানা বলে ওঠে, আরশ, এখানে কি করো? তারপর চোখ যায় দাঁড়িয়ে থাকা ইয়ানার দিকে। দেখে লম্বা করে ফর্সা একটি মেয়ে কাপড় হাতে দাঁড়িয়ে আছে। তখন বলে,
ওকে? সবার চোখ যায় ইয়ানার উপর। তখন ইয়ানার মামা বলে, ও আমার বোনের মেয়ে। তারপর তাদের অ্যাক্সিডেন্টের কথা বলে। তখন সবাই অনেক খারাপ লাগে, এত অল্প বয়সে বাবা মা হারিয়েছে। এদিকে আনিশা আরিয়ান চলে আসে, তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের একে অপরকে পছন্দ। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে ওরা চলে যায়। আর সে শুধু ইয়ানের মায়াবী মুখটার ভাসে চোখের সামনে। একদিন পর ইবতিসাম বাংলাদেশে এসেছে, সাথে আহানও। স্যার, আমাদের কালকে আসার কথা ছিল না, আজকে আমরা চলে আসলাম কেন? কাউকে কিছু না জানিয়ে? তখন ইবতিসাম চুপ থাকতে বলে ধমক দেয়। তখন ইবতিসাম চুপ হয়ে যায়, ভাবে দেখা যাবে রেগে তাকে মেরে দিবে একদম। আসলে ইবতিসাম একটা গ্যাং লিড করে, আস্তে আস্তে ছবি জানা যাবে। মূলত সেই গ্যাংয়ের কাজেই বাংলাদেশে আসে আজকে। বাংলাদেশে ইবতিসামের আলাদা একটা নিজের বাড়ি আছে, যেটা শহর থেকে একটু দূরে। গ্যাংয়ের কাজ শেষে সেই বাড়ি যায় রিল্যাক্স হওয়ার জন্য। তার এখন নারী দেহর প্রয়োজন, কিন্তু তা আর সম্ভব না। চৌধুরী বাড়ির সকলে ইতিমধ্যে জেনে গেছে ইবতিসাম দেশে চলে এসেছে, তাই তারা কয়েকবার কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাই সে বাড়িতে গেল। একাই ড্রাইভ করবে, কারণ আহান কিছু কাজের জন্য গ্যাংয়ের আস্তানায় আছে। এদিকে ইয়ানা আজকে কলেজ থেকে ওর বান্ধবী রিয়ার বাসায় যায়। মূলত রিয়া জোর করে নিয়ে যায়, রাত থাকতে বলে, কিন্তু ইয়ানা বলে না, মামি অনেক বকবে। আর এইদিকে ইয়ানের মামিও ফোন করে চলে আসে, বলে রাতে রান্না বাকি আছে, আসলে সব কাজ ওকে দিয়েই করায়। তাই রান্না চলে আসে। রিয়া এগিয়ে দিতে চাইলে জানাই পারবে যেতে, খুব বেশি দূর না হওয়ায় ইয়ানা হাঁটতে থাকে। সামনে এগোলো রিক্সা পাবে, এমন সময় বৃষ্টি শুরু হয়। কেন যেন ইয়ানার এই বৃষ্টিটা ভালো লাগছে খুব। সে আর কোনো ছাউনিতে দাঁড়ায় না। রাস্তায় ঠিক 10 মিনিট দূরে দোকানপাট হওয়ায় মানুষজন ওই দিকে দাঁড়িয়েছে, আর এলাকাটা মোটামুটি ভালো। তখনই কিছু ছোট ছেলে মেয়ে আসে বৃষ্টিতে, আর ওদের সাথে ভিজে থাকে ইয়ানা। এদিকে ইবতিসাম গাড়ি ড্রাইভ করছে, আর সেই সময় কল আসে ফোনে। গাড়ি থামিয়ে কলটা ধরে। সেই সময় বাইরে চোখ যায়, পুরুষটি নেত্রপলক আটকে যায়। এত মায়াবী মুখশ্রী, যার মুখে রয়েছে সরলতা, টানা টানা হরিণী নেত্র, মুখে একরা হাসি। হঠাৎ বক্ষ পিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল, সবকিছুই যেন এখানে থমকে গেল। এইদিকে ইয়ানা বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। সে খেয়াল করলো না এক যুবক তাকে গভীর দৃষ্টি ফেলে দেখছে। ইবতিসাম ভাবলো এর চেয়ে মনোরম দৃশ্য হতে পারে কিনা জানা নেই। মুগ্ধ হয়ে দেখছে বৃষ্টির পানি শুয়ে শুয়ে পড়ছে ইয়ানার চুল বেশ লম্বা, আর সামনে ছোট ছোট চুল থাকায় সেখান থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে, যা আরও মোহনীয় লাগছে। ইবতিসাম নিজের অজান্তে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইয়ানার সামনে এগিয়ে আসা পুরুষটির চোখে চোখ পড়ল। এত মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল, ইয়ানার সমস্ত কায়া কেঁপে উঠল। ইবতিসাম যখন ইয়ানার কাছাকাছি চলে আসছিল, ঠিক তখনই ইবতিসামের গাড়ির পেছন থেকে একটা গাড়ি এসে জোরে হর্ন বাজাচ্ছে। আসলে রাস্তার মাঝে গাড়ি এসে রেখেছে, তাই পিছন থেকে অন্য গাড়ির চালক হর্ন বাজাচ্ছে। ইবতিসাম বিরতিতে উচ্চারণ করলো। এদিকে ইয়ানার সামনে হুট করে রিক্সা আসলো। একটা চালক জিজ্ঞাসা করে যাবে কিনা। ইয়ানা বলল যাবে, উঠে পড়লো। আর ইবতিসাম হুঁশে আসলো, মনে মনে ভাবলো, আমি কি করছি এসব? আমি এই নারীর উপর আমি এতটা মোহগ্রস্ত হয়ে পড়লাম কেন? ইয়ানার কি হলো, হঠাৎ রিক্সা থেকে পিছনে তাকালো। তাকাতে দেখতে পেল এক সুদর্শন যুবক বৃষ্টির ফোঁটায় ভিজে একাকার, তার দিকে তাকিয়ে আছে। তীব্র সেই চাহনি, পূর্বের নেই তাকিয়ে আছে। তা দেখে ইয়ানার শরীর হিম হয়ে আসলো। সে সামনের দিকে ঘুরে তাকালো। ইবতিসাম শুধু তাকিয়ে আছে চলে যাওয়ার দিকে। হঠাৎ রিক্সাটা আড়াল হতে ধ্যান ফিরে আসলো, আর ভাবে সে কি করছিল এতক্ষণ। না, সে কোনো নারীর প্রতি দুর্বল হতে পারে না, সে কাউকে ভালোবাসবে না। চৌধুরী বাড়ির পৌঁছা ইবতিসামকে দেখে সবাই অনেক খুশি হয়। এই বৃষ্টি অসময়ে ভেজা অবস্থায় দেখে মিসেস রেহানা বিচলিত হয়, তবে বেশি কিছু বলে না। ছেলে যে রাগ, দেখা যাবে রাগ করে বাড়িতে আসবে না আর। ইবতিসাম ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে দেখা করে উপরে নিচের রুমে চলে যায়। এই বাড়ির সকলে কয়েকবার লন্ডনে গিয়েছে তার সাথে দেখা করতে, আর এখানেও ওদের নিজেদের একটা বাড়ি আছে। ইয়ানা এই ভেজা অবস্থায় বাড়ি ফিরল। তার মামি অনেক বকাবকি করে, রান্না দেরি হয়ে যাচ্ছে তাই। ইয়ানা চুপচাপ ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে রান্না শেষ করে। তারপর আনিশা আসে খাওয়ার জন্য, আর বলতে থাকে কালকে দুপুরে পর বের হবে আরিয়ানের সাথে দেখা করতে। তখন ইয়ানের মামা বলে ওঠে, ঠিক আছে, যাও, তবে ইনায়কের সাথে নিয়ে যাও।
আমি আর তোমার মা একটু তোমার খালামণির বাসায় যাব, তাই ইনায়াকে একা বাসায় থাকবে, তুমি ওকে সাথে নিয়ে যাও। তখনই ইয়ানার মামি বলে। ওকে কেন নিতে হবে অনিশার সাথে? ওর মামা বলে। পাশের বাড়ির ভাড়া এসেছে কিছু ছেলে, তারা খুব একটা ভালো স্বভাবের নয়, তুই একা রেখে যাওয়া যাবে না। আর এদিকে তোমার বোনও তো ইনায়াকে দেখতে পারে না, কথা শোনায়। আমি চাই না ইনায়ার মন খারাপ হোক, তাই ওকে নেবে না। আর আমি চাই না ইনায়া কোনো বিষয় নিয়ে কষ্ট পাক। ও আমার বোনের একমাত্র মেয়ে, আমার দায়িত্ব ওকে ভালো রাখা। আর আনিশা, কথাটা যেন মনে থাকে। আনিশা আচ্ছা বলে উঠে যায়। রাতে ইবতিসাম ঘুমের মধ্যে স্বপ্ন ইয়ানাকে দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল, বুঝতে পারে স্বপ্ন ছিল। কে তুমি রমণী, যে আমার রুমের মধ্যে স্বপ্নতে এসে দেখা দিচ্ছ? এটা কি মোহ নাকি অন্য কিছু? কই, আগে তো কখনো কোনো নারীকে এভাবে দেখে অনুভূতি হয়নি। সবসময় কামনা জেগেছে, তবে এ বেলায় বিপরীত কেন জানি না। তবে এটা মোহ বা অন্য যাই হয়ে থাকুক না কেন, তোমাকে আমার চাই, চাই চাই। পরের দিন একটি রেস্টুরেন্টে বসে আছে আরিয়ান, সাথে নিয়ে আসছে আরশকে। এদিকে ইয়ানা আর আনিশাও এসেছে কিছুক্ষণ আগে। আরশের চোখ ইয়ানার দিকে। একটু পর আরশ বলে। না চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসি। শুরুতে না বুঝলেও পরে বুঝতে পারে আরশ ওদের একা থাকা কথা বলতে পারে, সেই জন্যই বলেছে। আরিয়ান আর আরশ সমবয়সী হওয়ায় ওদের মধ্যে বন্ধুত্ব ভালো। রেস্টুরেন্টটি রুফটপে। ইয়ানার আরশ সামনের দিকে হাঁটছে আর আরশ টুকটাক কথা বলছে, ইয়ানা উত্তর দিচ্ছে। তারা এক কর্নারে এসে দাঁড়ায়। মৃদু মৃদু বাতাসে ইয়ানার চুল উঠছিল। আরশ মুগ্ধ হয়ে ইয়ানাকে দেখছিল, মনে মনে ভাবে, আরিয়ানের বিয়ের পর সবাইকে বলবো আমার ইয়ানাকে পছন্দ। পরের দিন ইয়ানা কলেজ থেকে ফেরার পথে কিছু বকাটে ছেলে ওকে বাজে কথা বলছিল, পথ আটকায়। আসলে এলাকার এমপি ছেলে ছিল, বকাটে একজন, তাই দাপট বেশি, কেউ কিছু বলতেই পারে না। ছেলেটি ইয়ানের কাছে এসে ইয়ানার হাত ধরে টান দিবে, তখনই একটা বলিষ্ঠ হাত এসে মুচড়ে ভেঙে দেয়। আর তখনই তীব্র ব্যথায় হাত ছেড়ে দেয় অন্য ছেলেগুলো। এগিয়ে আসলে তাদেরও নাক মুখ ফাটিয়ে ফেলে পুরুষটি। এইসব কিছু দেখছিল ইয়ানা। পুরুষটিকে দেখেই চিনতে পারে এটা সেই যুবকটি সেদিন বৃষ্টিতে দেখছিল, কিন্তু সে এখানে এলো কিভাবে? ইলতিসামের চোখ অসম্ভব লাল হয়ে আছে, গলায় রক ফুটে আছে। ছেলেগুলোকে আত্মরা করে মেরে তারপর শাসিয়ে বলে দেখে নেবে। আর আয়নের হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় জোর করে। ইয়ানা ধন্যবাদ জানায় আর বলে, আপনি আজকে বিপদ থেকে রক্ষা করলেন, আমি কৃতজ্ঞ। তবে সে জানায় এখন সে একা একাই যেতে পারবে। ইবতিসাম ধমক দিয়ে চুপ থাকতে বলে। গাড়ি চালু দেয়। ইয়ানা বুঝতে পারে লোকটি হয়তো বাড়ি পৌঁছে দেবে। আর ইয়ানার সরল মনোভাবে লোকটি বিপদ থেকে বাঁচালো, সে ক্ষতি করতে পারে না। বাড়ির অ্যাড্রেস বলে দিল। ইয়ানা ছিটে মাথা এলিয়ে দিল। একটু আগে যা ঘটে যাচ্ছিল, বাড়ি থেকে আসা বাতাস ইয়ানার সামনে থাকা চুল উড়িয়েছিল। আর এই দৃশ্যে ইবতিসাম মনোমুগ্ধ নেই দেখছিল। ইয়ানা বলে তাকে বাড়ির একটু আগে নামিয়ে দিতে, কারণ তার মামি দেখলে খারাপ কথা বলবে। ইবতিসাম কিছু একটা ভেবেই বলল, আচ্ছা। ইবতিসাম ইয়ানাকে নামিয়ে দেয়। ইয়ানা আবারও ধন্যবাদ জানায়। ইবতিসামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে ইয়ানা। ইয়ানার মনে ইবতিসামের প্রতি শ্রদ্ধা চলে আসে। ভাবে, এত ভালো মানুষ সে, একটা মেয়ের বিপদে পাশে দাঁড়ালো। আয়ানের বাড়ি থেকে আজকে যাবে। আসলে আয়ানের ছোট চাচু কিছুদিনের মধ্যে ব্যবসার কাছে লন্ডনে যেতে হবে, তাই ইফতিয়াক চৌধুরী বলে নিজের ছেলের বিয়েতে তার ভাই থাকবে না তা কি করে হয়। তাই তারা চায় আজকে কথা বলবে, সামনের শুক্রবার বিয়েটা দিয়ে দিতে। আজকে আবার তিয়াশা আর রোহান বায়না ধরেছে, তারা তাদের হবু ভাবির সাথে দেখা করতে চায়। তাই ইশতিয়াক হোসেন বললেও, ঠিক আছে, যাবে ওরা আমার সাথে আজকে। সেই সময় ইস্তিসাম বের হচ্ছিল। মিসেস মীরা বলে উঠল, ইবতিসাম বাবা, তুমি যাও না আজকে, তুমি তো দেখোনি আরিয়ানের যার সাথে বিয়ে ঠিক হয়েছে। ইবতিসাম বেশ গম্ভীর হয়ে পড়ল। যাব না, এইসব অনুষ্ঠান অন্যের বাড়ি আমার যাওয়া পছন্দ না। তখন আর কেউ কিছু বলে না, যার যার মতো শেষে চলে যায় রেডি হতে। আনিশাদের বাড়িতে ওরা চলে আসে। ইতিহাস চৌধুরী সবটা জানায়। ইয়ানার ভাবি বলে, ঠিক আছে রাজি, তবে একটু তাড়াতাড়ি হওয়া
কষ্ট হবে সবটা আয়োজন করতে, তবে ম্যানেজ করে নিব। এইদিকে ইয়ানা আনিশার রুমে ঢুকে তানিশা আর রেহানার জন্য পকোড়া কিছু স্ন্যাক্স করেছে। ইয়ানাকে জানতে চাইলে আনিশা বলে, আমার ফুফাতো বোন। আনিশা আর রেহানা মিশুক স্বভাবের হওয়ায় ইয়ানার সাথে বেশ অল্পতেই ভাব হয়ে গেল। আর ইয়ানা পিয়াসার সমবয়সী, তারা একই ক্লাসে পড়ে। মিসেস রেহানা জানায় তারা বিয়ের সব শপিং করে দিবে। নিজের ছেলের বউকে বিয়ের পর গয়নার শাড়ি তিনি নিজের সাথে গিয়ে পছন্দ করে কিনে দিবেন। তাই আনিশাদের সবাইকে যেতে বলে। আনিশা আর ইয়ানার মামি বের হওয়ার সময় ইয়ানার মামা নিয়ে যেতে বলে। ইয়ানার মামি মিসেস আয়েশা বলে ওকে নিয়ে যেতে হবে। কেন, ও গিয়ে কি করবে? ইয়ানার মামার কথা শুনে ইচ্ছা না থাকা সত্ত্বেও নিয়ে যেতে হয়। এদিকে চৌধুরী বাড়ি থেকে মিসেস রেহানা, মিসেস মীরা, তিয়াশা, রেহান, আরিয়ানের সাথে আরও এসেছে। সবাই মিলে শপিং করার মজাই আলাদা। এরপর শপিং শেষে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই পাশের একটা রেস্টুরেন্টে যায়। একটা টেবিলে মিসেস মীরা, রেহেনা আর আনিশা মামি মিসেস আয়েশা বসে আছে। তারা গল্প করতে ব্যস্ত। আরেক টেবিলে আনিশা, আরিয়ান আর রেহান বসেছে। রেহান খাওয়াগুলো খাচ্ছে। এইদিকে ইয়ানাকে নিয়ে তিয়াশা বসেছে একটা টেবিলে। আরশের ফোন আসায় কথা বলছে এক সাইডে। শেষ হলে ইয়ানাদের টেবিলে এসে বসে। ইয়ানার ক্ষুধা লেগেছে বেশি, তাই খাবার খাচ্ছিল ওর মতো। আর আরশ আর চোখে ওকে দেখায় ব্যস্ত। তিয়াশা উঠে ছবি তোলার জন্য অন্য সাইডে যায়। ইয়ানের মুখে একটি খাবার লেগে আছে, তাই আরশ বলে ইয়ানাকে এটা। তবে ইয়ানার বুঝতে পারে না ঠিক কোন জায়গায় লেগে আছে। তখনই আরশ নিজের পকেট থেকে রুমাল বের করে মুছতে দিতে থাকে। ইয়ানা ভাবেনি আরশ এমনটাই করবে। এইদিকে ইবতিসাম একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ের জন্য এই লোকেশন দেওয়া রেস্টুরেন্টে আসে। এসে আরশ আর ইয়ানার দৃশ্য দেখে পাঁচরা থমকে যায়। ওর হৃৎপিণ্ডটা ভীষণ জ্বলে ওঠে। রাগে হাত মুঠিবদ্ধ করে নেয়। সামনে এগিয়ে আরশের কলার ধরে বসা থেকে উঠায়। তখনই ইয়ানা ইবতিসামকে দেখে অবাক হয় আর বলে, আপনি এখানে? ওনাকে কেন ধরেছেন? ছাড়ুন। ওই মিষ্টি কণ্ঠের কথা শুনে ইবতিসামের রাগ হয় সংবরণ। তখন আরশ ইয়ানাকে বলে, তুমি চিনো ভাইয়াকে? ইবতিসামকে দেখে সবাই এগিয়ে এলো। পরে ইবতিসাম জানতে পারলো ইয়ানার বোনের সাথে আরিয়ানের বিয়ে ঠিক হয়েছে। আর ইয়ানা সেই দিনের সব ঘটনা খুলে পড়ল, কিভাবে বকারেতের কাছ থেকে বাঁচিয়েছিল। তবে আরশ ঠিক বুঝতে পারছিল না ইবতিসাম কেন ওর সাথে এমন করলো। ইবতিসামের আলাদা বাড়িতে ইবতিসাম মদ খাচ্ছে। একটু পর রুমে একটা মেয়ে ঢুকে অর্ধলঙ্গ অবস্থায় পিছন থেকে এসে জড়িয়ে ধরল। ইবতিসাম মদের গ্লাস রেখে মেয়েটাকে নিয়ে বিছনায় শুয়ে পড়ে, কিন্তু বারবার ইবতিসামের সামনে ইয়ানার মুখটা ভেসে ওঠে। সেই মেয়েটির উপর থেকে উঠে পড়ে বলে চলে যেতে। চিল্লায় বলে মেয়েটি ভয়ে দৌড়ে পালায়। ইবতিসাম মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবে, ইয়ানাকে দেখে তার এমন কেন হয়? কেন অন্য কারোর সাথে সহ্য হতে পারে না? ইয়ানার প্রতি তার আলাদা অনুভূতি হয়, যেটা তার কাছে পরিচিত নয়। তবে ইয়ানাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি বোধহয়। তাই যদি হয় তাহলে ওকে আমি যে কোনো মূল্যে আমার করবই। ওয়েলকাম প্রিন্সেস, আমার রাজ্যে স্বাগত। তুমি নিজে থেকে আমার অন্ধকার জীবনে পা রেখেছ। তুমি আলো হয়ে আমার জীবনে এসেছ। আর তোমাকে আমি ব্যতীত অন্য পুরুষ কখনোই ছুঁতে পারবে না। বলে বাঁকা হেসে আহানকে কল দেয়। আর ইয়ানার সব ডিটেল চায় রাতের মধ্যেই। ইয়ানা তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে আসছিল কলেজ শেষে। ইয়ানার বান্ধবী বলেছে তার একটা কাজ আছে, তাই আজকে সেখানে যাবে। তাই ইয়ানার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ইয়ানা হাসছিল, তখন তার সামনে এসে পড়ে ব্ল্যাক মার্সিডিজ গাড়ি। সেখানে ইবতিসাম ছিল বলে গাড়িতে উঠতে ড্রপ করে দিবে। ইয়ানার কাছে এমন একটা লাগে বারবার ইবতিসাম তাকে হেল্প করে। ইয়ানা মানা করে দেয়। ইবতিসাম এবার গম্ভীর স্বরে আর একটু জোরেই বলে, এবার ইয়ানা ভাবে আরিয়ান বড় ভাই যদি কথা না শুনে তাহলে কি ভাববে, তাই উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে পিছনে কয়েকটা গাড়ি তাদের ফলো করছে, তাই আরো স্পিড গাড়ি চালাতে লাগলো ইবতিসাম। ইয়ানা বলে আস্তে চালাতে, ইবতিসাম চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর ইয়ানাকে জানায় তাদের বিজনেসের প্রতিদ্বন্দ্বীরা এসব করেছে। ইয়ানা তো ভীষণ ভয় পেয়ে যায়। ইবতিসামও দেখে সামনের দিকে গাড়ি আছে, রাস্তা ব্লক করে রেখেছে। এখন কি করবে সে? এইদিকে আবার ইয়ানার সাথে, তাই সে পাশের একটা রাস্তা দিয়ে ঢুকে পড়ে। এবার অনেক দূরে যাওয়ার পর বুঝতে পারে তারা কোনো একটা জঙ্গলের মধ্যে এসে পড়েছে। এদিকে পিছন থেকে গাড়ির চাকায় গুলি করে দেয়। ইয়ানা তো ভীষণ ভয় পেয়ে যায়।
ইতিশাম গাড়িটা নিয়ে নেমে পড়ে ইয়ানাকে নিয়ে। তার কাছেও গান আছে, তবে এখন যা বোঝা যাচ্ছে অনেকজন আছে, তাই একা পেরে উঠবে না। আর ইয়ানা আছে সাথে, তাই রিস্ক নিতে চায় না। এমন সময় পিছনের গাড়ি থেকে নেমে লোকগুলো ইয়ানা আর ইবতিসামের দিকে এগিয়ে আসতে লাগে, আর ইবতিসাম তাদের মারতে থাকে। এইসব দেখে ইয়ানার অবস্থা খারাপ। এক পর্যায়ে একজন ছুরি দিয়ে বুকে আঘাত করে, এতে কিছুটা পিছিয়ে পড়ে, তবু তাদের পাল্টা মার দিতে থাকে। একজন ইয়ানার দিকে এগিয়ে দেখে ইবতিসাম তাকে টেনে নিয়ে নিচে ফেলে মারতে থাকে। হঠাৎ ইয়ানা খেয়াল করে একজন বন্দুক হাতে নিয়ে আসে ইবতিসামকে তাক করে। কি হতে যাচ্ছে বুঝতে না পেরে ইয়ানা কি করবে তখন নিচে থাকা বালি হাতে নিয়ে তাদের চোখে মুখে ছিটিয়ে দেয়। ইবতিসামকে নিয়ে দৌড়াতে অনেক দূরে চলে আসে আর জঙ্গলের ভিতরে। ইবতিসাম তো অবাক হয়ে যায় আর মনে মনে বলে, হেই না ইবতিসামের সঙ্গী। ইবতিসামের বুক থেকে অনেক রক্ত পড়ছিল। ইয়ানা সেটা খেয়াল করে বলতে যাবে তখনই কিছুটা দূরে আলো দেখতে পায়। হয়তো কয়েকজন এগিয়ে আসছে তাদের দিকে। এখন এমন একটা জায়গায় আছে, এদিক সেদিক গেলে ওরা খুঁজে পেয়ে যাবে। তাই ইবতিসাম ইয়ানার হাত শক্ত করে ধরে সামনে থাকা খাদের দিকে এগিয়ে যায়। ইয়ানা বলতে থাকে, এখানে কেন যাচ্ছেন? সামনে খাদ। ইবতিসাম বলে, চুপ, একদম কথা না। ইবতিসাম ইয়ানাকে নিয়ে খাদ থেকে নিচে লাফ দেয়। এদিকে সেই লোকগুলো অনেকক্ষণ খোঁজার পর না পেয়ে চলে যায়। এদিকে ইবতিসাম উপর থেকে দেখছে নিচে একটা বিল এর মতো খাদ, তাই অনেক বেশি উঁচু নয়। আর ইবতিসাম তাই না চাইতেও ঝুঁকি নিয়ে লাফ দেয়। ইয়ানার ইবতিসাম পাহাড়ে আসে। ইয়ানা ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। ইবতিসাম সে জানায় ঠিক আছে, তবে একটু পানি খেয়ে ফেলেছে। ইয়ানা ভাবে কতটা খারাপ হলে ব্যবসার জন্য মানুষ অন্যের ক্ষতি করতে পারে। তারা সামনে হাঁটতে থাকে। ইবতিসাম বলে, তোমার উপস্থিত বুদ্ধি আছে ভালোই। ইয়ানার চোখ যায় ইবতিসামের বুকে, রক্ত পড়ছে, তাই বলে ওঠে, আপনি এই গাছের নিচে বসুন। ইবতিসাম বসে। ইয়ানার তার ওড়নার অর্ধেকটা ছিঁড়ে ইবতিসামের বুক বেঁধে দেয়। ইবতিসাম শুধু দেখছে কিভাবে কতটা যত্ন নিয়ে ইয়ানা কাজটি করলো। মনে হচ্ছে এইটি তার জীবনের একমাত্র কাজ, যেটি না করতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। মুগ্ধ নয়নে তার দিকে চেয়ে রইল। ইয়ানা ওড়নাটি বেঁধে দেয়। এরপর ইয়ানার চোখ যায় ইবতিসামের ফর্সা বুকে, চারিদিকে এত রক্ত লেগে আছে। ইয়ানা বলে, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। তারা দুজনেই ছিল ভেজা শরীরে। ইয়ানা বাকি অর্ধেক ওড়নাটা জড়িয়ে নিল ভালো করে। এরপর ইবতিসাম আর ইয়ানার সামনের দিকে হাঁটতে থাকে। এইদিকে ইয়ানার মামা অনেক টেনশন করে ইয়ানাকে নিয়ে। কোথায় গেল মেয়েটা, কোনো বিপদে পড়ছে কিনা। ইয়ানার বান্ধবীর কাছে ফোন করে জানতে পারলো না কিছু। কলেজ থেকে ফিরছিল তারা। এরপর সে একটা কাজে অন্য জায়গায় যায়। এরপর ইয়ানা তো বিদায় নিয়ে চলে আসে। তারপর জানে না কিছু। ইয়ানার মামা একবার পুরো রাস্তা কলেজ পর্যন্ত দেখে আসলো, কোথাও পেল না। ইবতিসাম আর ইয়ানা হাঁটতে হাঁটতে একটা রাস্তায় চলে আসে। একটু পর একটা গাড়ি দেখতে পায়, বলে ওদের পাশে কোনো হসপিটাল নিয়ে যেতে। তো লোকটা বুঝতে পারে তারা বিপদে পড়েছে, আর ইবতিসামের বুকে রক্ত ছিল, তা দেখে বুঝে আঘাতপ্রাপ্ত। তাই বলে একটা ক্লিনিক আছে কিছু দূরে। ইয়ানা বলে ওখানে নিয়ে চলুন। ক্লিনিকে যাওয়ার পর ইবতিসামকে ব্যান্ডেজ করে দেয়, আর ইবতিসাম আহানকে সবটা বলে। আর আহান গাড়ি নিয়ে দ্রুত চলে আসে। ইয়ানা গাড়ির সেই লোককে ধন্যবাদ জানায়। ক্লিনিকে থাকা একটা নার্স ইবতিসামের দিকে তাকিয়ে আছে, একদম দেখে যাচ্ছে শুধু, যেটা ইয়ানার নজর এড়ায় না। কেন যেন ইবতিসামের রাগ হচ্ছে নার্সটার প্রতি। অন্যদিকে চলে যায়। ইবতিসাম বলে, তুমি কোথায় যাচ্ছ? বসো এখানে। কিশোরে। এরপর তারা চলে আসে। এদিকে ইবতিসাম আহানকে বলে, তাদের উপর যারা হামলা করেছে তাদের খুঁজে আস্তানে নিয়ে আসো। আর আহান, তুমি অন্য একটা গাড়ি নিয়ে যাও, আমি ইয়ানাকে নিয়ে বাসার দিকে যাচ্ছি। আহান বলল, আমি ম্যামকে বাড়ি পৌঁছে দেবো। আপনি এই অবস্থায় ড্রাইভ না করলে ভালো হয়। ইবতিসাম জানায় সে পারবে। এদিকে ইয়ানার মামা পুলিশ স্টেশনে যাবে, গেট খুলে বের হবে। সেই সময় দেখতে পায় ইয়ানা দাঁড়িয়ে আছে, পাশে একটা ছেলে। তখন ইয়ানার মামা ইয়ানাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আর বলে, কোথায় গিয়েছিলি? তারপর ইবতিসাম তার পরিচয় দেয় আর সব ঘটনা খুলে বলে। এতে ইয়ানার মামা বুঝতে পারে অনেক বিপদের মধ্যে পড়েছে। ইবতিসামকে ভিতরে আসতে বলে। ইবতিসাম জানায় যে আজ না, আর ভিতরে যাব না। এরপর ইয়ানা ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয়। বিছনায় শুয়ে সে ভাবতে থাকে ইবতিসামের কথা। তার মধ্যে রাগ আছে বেশ। তখন ওইখানে একটা ছেলে ইনায়ার কাছে আসছিল দেখে কতটা মার মেরেছিল। আর ক্লিনিকে
নিজের কথা না ভেবে বারবার শুধু জিজ্ঞেস করেছে ইনায়া ঠিক আছে কিনা। আচ্ছা, লোকটা এখন কি করছে? অতখানি কেটে গেল। ইবতিসামের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন আরিশারাজ গায়ে হলুদ, ভীষণ কাজ আজ ইয়ানায় ব্যস্ত। এদিকে আনিশাদের বাগানের সব আয়োজন করছে। ইয়ানার মামা নিজের সর্বোচ্চ দিয়ে সব করছে, কোনো ত্রুটি রাখতে চান না তিনি। আজকে তানিশা কাঁচা ফুলের গয়না পরেছে, অনেক সুন্দর লাগছে তাকে। ইয়ানা আর অন্য কাজিনরা নিয়ে স্টেজে যাচ্ছে। চারিদিকটা হলুদের থিমে ডেকোরেট করা, অনেক সুন্দর করে সাজানো। সবাই একসাথে বেশ কিছু ছবি তুলে নিল। এরপর জানতে পারলো একটু পরে ও বাড়ি থেকে বের হবে। ইয়ানা আজকে একটা গাউন পরেছে, মেহেদি পাতার মতো কালারটা, আর কানে বড় একটা দুল, বেশ এতেই যেন অপসরা লাগছে। আরিয়ানদের বাড়ি থেকে যখন বের হবে সবাই সেই সময় সিঁড়ি দিয়ে ইবতিসাম নামছিল। পরনে হোয়াইট শার্ট, জিন্স পরা, সে জানায় সেও যাবে। সবাই তো অবাক হয়েছে, রেহানার মুখে তো হা হয়ে আছে, কারণ ইবতিসাম কখনো সব অনুষ্ঠানে যায় না। আজকে শুনে সবাই আশ্চর্য। মিসেস রেহানা বলল, সবাই কি দেখছিস? যা বের হয়ে পড়। ইবতিসাম, তুমিও? ইবতিসাম গায়ে নিয়ে আলাদা যাবে জানায়। সবাই বেরিয়ে পড়ে। আয়ানদের বাড়িতে সবাই এসেছে। তারা সবাই আনিশার গায়ে হলুদ লেগে একে অন্যকে লাগাচ্ছে, অনেক মজা করছে। ইয়ানার সাথে আনিশা বের হয়। রেহানা এসে কথা বলছিল, তখন ইয়ানার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকে ইবতিসামের দিকে। নীলব চোখের দিকে তার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা ওভাবে তাকিয়ে আছে কেন? চোখ সরিয়ে অন্যদিকে নেয়, তারপর আবার তাকায়। দেখে ওইভাবেই তাকিয়ে আছে। সেই চাহনি দেখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। সেটা ইয়ানার শরীর হিম হয়ে আসে। এরপর ইয়ানা ফুলের ডালা আনতে বাড়ির ভিতরে যেতে লাগলো। ইবতিসামের ফুপি ইবতিসামের ছোট ছাত্রীর সাথে কথা বলছিল। আরিয়ানটার বিয়ে হয়ে যাচ্ছে, এভাবে যদি আমাদের ইবতিসামেরও একটা সংসার হতো। মিসেস মীরা বলল, হ্যাঁ, আমাদের খুব ইচ্ছা ইবতিসামেরও এমন একটা সুন্দর সংসার হোক। ইবতিসামের ফুপি দীর্ঘশ্বাস ফেলেই বললেন, ওকে কে বিয়ে করবে সব জেনে? এক এক দিন এক এক মেয়ের সাথে রাত কাটায়, এসব আমাদের কারো অজানা নয়। আর ওর যে বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। আর সে সাইডে ইয়ানা যাচ্ছিল, সব শুনে ফেলে। ইয়ানার ভীষণ খারাপ লাগে, মানুষটা এমন। তার কাছে মনে হয়নি সে একজন চরিত্রহীন। ভেতরটা কেমন করে উঠল। তারপর মনে আসে সে ডালা নিতে এসেছিল, তাই সে ফুলের ডালা নিয়ে বের হবে। এমন সময় ওড়না বড় থাকার কারণে বেজে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আরও সে ইয়ানাকে ধরে নেয়, আর এই দৃশ্যটি ইবতিসাম দেখে ফেলে। আরও ইয়ানাকে ছেড়েই বলে, আরেকটু হলে পড়ে যেতে। সবাই নাচ গান করছে, বড়রা হাতে তালি দিচ্ছে। এইদিকে আরশের সাথে কয়েকবার আয়নের ভিডিও কলে কথা হয়ে গেছে, তবু একটু পর পর কল করে যাচ্ছে। ইয়ানাকে সাথে নিয়ে ওদের অন্য কাজিনরা মিলে একটা ডান্স পারফরমেন্স করলো। সবাই হাতে তালি দিচ্ছিল। ইয়ানার ওড়নাটা এক সাইডে বেশি বড় হয়েছে, তাই ভালোভাবে ঠিক করার জন্য রুমে যাচ্ছে। ইয়ানার রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। সে ভাবে যাওয়ার আগে লাইট অন ছিল। এক পর্যায়ে বুঝতে পারে ইয়ানা ব্যতীত অন্য কারো উপস্থিতি। লাইট অন করতে যাবে, সেই সময় বেডের পাশে থাকা টেবিল ল্যাম্প জ্বলে ওঠে। আপনি? ইবতিসাম বসে আছে ইয়ানার বেডে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ল্যাম্পের আলো ইবতিসামের ওপর পড়াতে তাই স্পষ্ট দেখতে পেল। ইয়ানার ভয় লাগছিল। ইবতিসাম এগিয়ে আসতেছে যতই, ইয়ানা ভয়ে ঢোক গেল। ইবতিসাম ঝড়ের বেগে এসে ইয়ানার হাত দুটো দেয়ালের সাথে তাকে চেপে উপরে ধরল। এতই ঘটালো সব ইয়ানা কিছুই বুঝে ওঠার আগে। ইবতিসামের ঠোঁট গিয়ে ইয়ানার ঠোঁট স্পর্শ করলো। ইয়ানার ছাড়তে চাইলে ইবতিসামের সাথে পেরে ওঠে না। ইবতিসাম ইয়ানার ঠোঁট ছেড়ে দিলে ওর গাল চেপে ধরেই বলল, খুব শখ অন্য পুরুষের ছোঁয়া পেতে, তাই না? শুনে রাখ, আমি ব্যতীত অন্য কেউ তোকে ছুঁতে পারবে না। তুই আমার, ইউ আর অনলি মাইন অ্যান্ড অনলি মাইন। এই বলে ইয়ানা জামার ফিতায় হাত দেয়। ইয়ানা এবার আরো বেশি ভয় পায় আর কান্না করতে থাকে। বাইরে গান বাজছে। ইয়ানা জোরে জোরে চিৎকার করে কান্না করলেও কেউ শুনছে না। ইবতিসাম ইয়ানার ফিতা টেনে ছেড়ে ফেলে।
তার মাথায় রক্ত উঠে গেছে। বারবার আরশ ইয়ানাকে ধরছে, সেটা মনে পড়তে থাকে আর রাগে ওর চোখ দুটো লাল হয়ে আছে, গলার রগ ফুলে উঠেছে। পাশে থাকা টেবিলের সব জিনিস নিচে ফেলে দেয় আর ইয়ানাকে নিয়ে সেখানে শুয়ে দেয়। ইয়ানার গলায় মুখ গুজে দেয় আর ইয়ানা হু হু করে কেঁদে ওঠে আর বলে, প্লিজ এমনটা করবেন না। এই চোখের পানি বোধ হয় হৃদয়হীন। মানবটির রাগ কমাতেই সক্ষম হলো, তাই ইবতিসিয়াম ইয়ানাকে ছেড়ে উঠে পড়ে আর রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানা বিছানায় শুয়ে কান্নাকাটি করছিল। এমন সময় তার মামা আসে বলে, নিচে যাবে না? না মামা, এখন আর যাব না, ক্লান্ত লাগছে খুব, তাই শুয়ে আছি। ইয়ানার মামা ভাবে সারাদিন কাজ করছে, ক্লান্ত, তাই আর ডাকে না, চলে আসে। বেশি খারাপ লাগলে জানাতে বলে। ইয়ানাকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, হাতে কানে গলায় ভারী গয়না। ইয়ানা এমনিতে ভীষণ সুন্দর, তার উপর মেকআপ, তাতে যেন আরো বেশি সুন্দর লাগছে। শ্বেতা রঙা শরীরে লাল লেহেঙ্গা যেন ফুটে উঠেছে। সকালে ইবতিসামের ফুপি ইয়ানার মামার কাছে এসে ইয়ানার জন্য বিয়ের প্রস্তাব রেখে গেছেন। আরশ ইয়ানাকে বিয়ে করতে চায়, সেটা আছে। আসলে আরশ ফ্রান্সে অনেক কোম্পানিতে জব পেয়েছে, তাই বিয়েটা করে ইয়ানাকে সাথে নিয়ে একেবারে যাবে। ইয়ানার মামা কি করবেন বুঝতে পারছে না, তিনি বর্তমানে ইয়ানার গার্ডিয়ান, এই দিকেই ভাবে। ওনারা ভালো পরিবারের ছেলেও ভালো, ওনাদের উপর ভরসা করা যায়। আর আরশকেও মনে হয় দায়িত্ববান একজন, আর ইনায়াকে ভালো রাখবে। তিনি অবশ্যই আগেই ভেবেছিলেন ইনায়াকে ভালো একটা বিয়ে দিবেন, ভালো একটা ছেলের হাতে তুলে দিবে, কিন্তু ইনায়ের বয়স কম, তাই আরো পরে বিয়ে দিব ভেবেছিলাম। এইদিকে আরিয়ানের ফুপির অনুরোধ, তবে ইয়ানার মামা জানায়, ইনায়ের মতামত আগে, সে রাজি হলে আমার আপত্তি নেই। আরশের মা খুশি হন। আরও বাড়ির সবার মতো আছে আরিয়ানা মিষ্টি একটা মেয়ে, সবার এমনিতেও পছন্দ হয়েছিল। সাথে ইবতিসাক চৌধুরী এসেছিলেন। ইয়ানার রুমে ইয়ানার মামা যান, তখন ইয়ানাকে বলে তার কিছু কথা আছে ইয়ানার সাথে। ইয়ানার মামা সব খুলে বলে, আর এটাও জানায় তাকে কেউ কিছু বলবে না আর জোরও করবে না, বিয়ের জন্য শুধু তার মতামত জানালে হবে। আর আরশদের পরিবার ভালো, তারা কখনো ইয়ানার পড়াশুনো বাধা দেবে না। ইয়ানা ভাবে তার মামা তাকে ছোট থেকে বড় করেছে, এত ভালোবাসে, তার কথা কিভাবে ফেলে। আর উনি যখন বলেছে তার মানে ইয়ানার ভালোর জন্য। কিন্তু ইয়ানা কালকে ইবতিয়াম যা করেছে তা মাথা থেকে যায়নি। সেই পরিবারে কিভাবে বিয়ে করবেন? না। সেই সময় রুমে আরশের মা ঢুকে বলে ওঠে, নক না করেই চলে আসলাম। না না, সমস্যা নেই, বসুন। ইয়ানার হাত ধরে বলে আরশের মা, তোমাকে পছন্দ করে মা, ও তোমাকে ভালো রাখবে, আর তুমি আমার মেয়ে হয়ে থাকবে, বৌমা হয়ে নয়। তুমি রাজি হয়ে যাও মা। ইয়ানা মায়ের আদর পায়নি অনেকদিন, এমন মমতা স্নেহা জড়িত কথা ইয়ানা ভিতরটা আরো নরম হয়ে উঠল। এদিকে ভাবলো বিয়ের পর যখন ফ্রান্সে চলে যাবে তারা, তাই ইবতিয়ামের ব্যাপারটা সমস্যা হবে না হয়তো। তাই সব দিক ভেবে ইয়ানা রাজি হয়ে যায়। ইয়ানার কপালে আরশের মা চুমু এঁকে দেয় আর তিনি খুশি হয়ে যান। মনে মনে ইয়ানাকে তার পছন্দ ছিল, আর আরশ বলায় সে আর দ্বিমত করেনি। আগের দিন আরশ ইয়ানাকে ভিতরে আসতে দেখেছে অনেকক্ষণ, আসতে না দেখে ডাকতে যায়। তখন ইতিশামকে দেখে বের হতে ইয়ানার রুম থেকে। আরশ ভাবে ইতিশামের নজর কি ইয়ানার উপর পড়ল। ইতিশামের ব্যাপারে টুকটাক বাড়ির সবাই জানে, তাই আরশ ভাবে ইয়ানার উপর নজর পড়েছে নাকি, তাই তো তাড়াতাড়ি করে বিয়ের কথা তার মাকে বলে। কারণ আরশ জানে ইতিশামের সাথে সে কখনো পেরে উঠবে না, আর তার ভাই সে। ইতিশামের যা চায় তা সে নিয়ে ছাড়ে। ইতিশাম কখনো কোনো মেয়েকে জোর করে কিছু করেনি, তার সাথে স্বেচ্ছায় মেয়ের রাত কাটাতে রাজি হয়। আর ইবতিসামকে পাওয়ার জন্য অনেক পাগল, তারা নিজ ইচ্ছায় কাছে আসে, রাত কাটায়। ইবতিসাম তার আস্থানে আসে। এখন সেদিন যারা অ্যাটাক করেছিল তাদের এখানে আনা হয়েছে। তসরা এখন আত্মরা অবস্থায় চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। ইমতিয়াজ ওদেরকে বলে, এসব কার নির্দেশে করছিলে? ওরা মুখ খুলে না। ইবতিসাম ওদের মধ্যে একজনকে তখনই গুলি করে দেয়। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, তো তারা বলে দেয় কার নির্দেশে সব করেছে। ইবতিসাম সবটা শুনেই বলল, যা ভেবেছি তাই। আহান এসেই বলে, স্যার একটা খবর আছে, ম্যামের আজকে বিয়ে। আহান তো ভয় পেয়ে শেষ।
না জানি আজকে স্যার কি করে বসে। স্যার যে রাগী। স্টেজে আরিয়ানের আরশ এসে বসে আছে আর আরিশা আছে। তাদের বিয়ে আগে পড়ানো হয়েছে, এরপর ইয়ান আর আরশের বিয়ে পড়ানো হবে। ইয়ানাকে লাল একটা বড় ওড়না দিয়ে মাথায় ঢেকে দেওয়া হয়েছে। সেই দরজা খুলে বের হতে সবার চোখ যায়, সবাই তাকিয়ে আছে। এত সুন্দর লাগছে, মুখ দেখা যাচ্ছে না যদিও, তবু বাইরে থেকেও ভীষণ সুন্দর লাগছে। আরশ এগিয়ে গিয়ে ইয়ানের দিকে হাত বাড়ায়। ইয়ানা একটু ইতস্তত বোধ করলেও হাত এগিয়ে দেয়। সবাই তাদের দেখছে। এরপর আরশের হাত ধরে স্টেজে ওখানে চলে আসে। সবাই জানাবেন কেমন লাগলো। আরিয়ানা কার সাথে ভালো থাকবে বলে আপনাদের মনে হয়, আরশ নাকি ইবতিসাম? অবশ্যই কমেন্ট করে বলবেন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ইয়ানা আর আরশ বসে আছে। বিয়ে পড়ানো শুরু হয়েছে। তখনই ইবতিসাম আর তার লোকেরা এসে পড়ে। ইবতিসাম সব ভাঙচুর করতে থাকে। সবাই উঠে দাঁড়ায়, ভয় পেয়ে গেস্টরা সব পালায়। ইবতিসামের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। রাগের চোখ মুখ ফুটে উঠেছে, যেন সব ধ্বংস করে দিবে। ইশতিয়াক চৌধুরী আটকাতে গেলে ওনাকেও মানে না। কেউ বুঝতে পারছে না ইবতিসামের হঠাৎ হলো কি। ইয়ানার তো কলিজা কেঁপে উঠে ইবতিসামকে দেখে। ইবতিসাম সামনের দিকে এগোয়, একদম ইয়ানার বরাবর চোখে চোখ রাখে। আরশ বুঝতে পারে কি হতে যাচ্ছে, তবু ইয়ানার হাত ধরে টেনে শক্ত করে। একটু পরে সেই হাতে আরেকটি বলিষ্ঠ হাত এসে মুচড়ে ভেঙে দেয় আর আরশ ব্যথায় হাত ছাড়িয়ে নেয়। আর ইয়ানাকে টান দেওয়াতে ইবতিসামের বুকে এসে পড়ে। ইয়ানাকে সবাই সামনে কোলে উঠিয়ে নেয় আর ইয়ানা যেতে চায় না, কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। ইবতিসাম ইয়ানাকে নিয়ে চলে যায়। এইসব কিছু এত দূরত্ব হলো, কেউ কিছু এখনো বুঝতেই পারছে না। ব্যাপারটা ইশতিয়াক চৌধুরী কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। তাই এখন এখানকার পরিস্থিতি ঠিক করার জন্য বললেন, ইয়ানার মামাকে বোঝাতে গেলেন। তিনি বললেন, আমি জানি আমার ছেলে আপনার ভাগ্নির ক্ষতি করবে না। ইয়ানার মামা বলে, কি আর বাকি আছে? সবার সামনে এমন একটা কাজ করলো, কেউ কিছু করতেও পারলো না। আর এমন ব্যবহারের কারণ কি? ইয়ানার মামা টেনশনে একদম অসুস্থ হয়ে পড়লেন। এইদিকে ইশতিয়াক ইয়ানাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল। ইয়ানার জ্ঞান ফিরে আসে। সে অনেক কান্নাকাটি করছিল আর ইবতিসামের দিকে তাকানোর পর ভয়ে ঢুকছিল, কারণ ইবতিয়াককে এখন ভয়ঙ্কর দেখতে লাগছে। মনে হচ্ছিল তার চোখ দিয়ে ঝলসে দিবে সবকিছু। ইয়ানাকে টানতে টানতে একটা বাড়িতে নিয়ে যায়, নিয়ে একটা সোফার মধ্যে বসায় আর পাশে কাজে বসে আছে। ইবতিসাম বিয়ে পড়ানো শুরু করতে বলে। ইয়ানা বলে না, আমি আপনাকে বিয়ে করব না। ইবতিসামের রাগটা যেন আরো বেড়ে যায়। ইবতিসাম পকেট থেকে বন্দুক বের করে বলে, বিয়ে না করলে তোমার মামাকে গুলি করে দিব। এটা শুনে ইয়ানা আরো কান্না করতে থাকে। সে এখন কি করবে, তাকে কে বাঁচাবে? ইয়ানা কান্না করতে থাকে। এদিকে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় নেই। ইবতিসাম আর ইয়ানার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষ হতে না হতেই ইবতিসাম ইয়ানাকে নিয়ে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আহানার অনেকগুলো গার্ড দাঁড়িয়ে থাকে। সবাই বলে, আজকে ম্যাম শেষ, ওনাকে স্যার কি যে করবেন। ইবতিসাম ইয়ানাকে এনে ছুঁড়ে ফেলে দেয় বিছনায়। ইয়ানা বলে, কেন কেন করলেন আমার সাথে? কেন এমন করলেন? আর আমার মামাকে কিছু করবেন না আপনি? আপনি একটা খারাপ লোক। শুরুতে ভেবেছি আপনি ভালো মানুষ। আমার ভুল ছিল, আপনি নিকৃষ্ট একজন মানুষ। এটা শুনে ইবতিসামের ভিতরটা কেমন করে উঠল, কষ্ট অনুভব হচ্ছিল ভীষণ। আপনি কেন এমন করলেন আমার আর আরশের বিয়ে? এটা শুনে ইবতিসামের মাথাটায় রাগ আরো বেড়ে গেল। সে ইয়ানাকে বিছনার সাথে চেপে ধরেই বলল, চুপ, একদম চুপ। তোর এই মুখে আমি যেন অন্য কোনো ছেলের নাম না শুনি। আর তুই আমার, তোকে বলেছিলাম না তুই আমার। ইউ আর মাইন, নট এনিওয়ান এলস। ফাকিং মাইন। নো ওয়ান ক্যান টাচ ইউ আদার দ্যান মি। ইবতিসাম বলল, এই সাজ, এই সব কিছু আজকে অন্য পুরুষের জন্য ছিল, তাই না? ইবতিসাম ইয়ানাকে নিয়ে সোজা বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে আয়ানার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে আর শাওয়ার ছেড়ে দেয়। আর একটা হাত দিয়ে ইয়ানার ইবতিসামের ওপর পানি পড়তে থাকে। ইবতিসাম ইয়ানের ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দেয় আঙ্গুল দিয়ে। পানি পড়ার জন্য কাজল লেপটে গেছে। হঠাৎ ইবতিসামের চোখ পড়ে ইয়ানের কাঁপতে থাকা ঠোঁটের উপর। ইবতিসাম ইয়ানের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সেকেন্ড কয়েক পরে সরে আসে।
তার আবার মরে পড়ে। ইয়ানার এইসব সাজ সবকিছু ছিল অন্য একজনের জন্য, যা তার রাগ আরো বাড়তে থাকে। ইয়ানাকে নিয়ে বাথরুম থেকে বের হয়ে রুমে আসে। এসে ইয়ানার মাথায় থাকা ওড়নাটা টান দিয়ে ফেলে দেয়। ইয়ানার লেহেঙ্গাটাও টেনে ছিঁড়ে ফেলে। এরপর লেহেঙ্গার ব্লাউজটা ফিতায় হাত দেয়। ইয়ানা অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। এখন ইয়ানা নগ্ন অবস্থা। ইবতিসাম সেই পোশাকগুলো আগুন জ্বালিয়ে দেয়, সব পুড়ে যায়। অন্নজনার জন্য এই সাজ, এই পোশাক খন্তিও আর নেই। ইয়ানা দ্রুত গিয়ে বিছনায় চাদর পেঁচিয়ে নেয় শরীরে, আর বিছনায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। ইবতিসাম কাবার থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এসে দেখে ইয়ানা ওইভাবেই শুয়ে কাঁদছে। এরপর ইবতিসাম ইয়ানার কাছে এসে হাঁকছি ভয়ে যেই বলল, তোমার স্বামী আমি, আমার তোমার সব কিছু দেখার জানার অধিকার আছে। আর কেঁদো না তুমি। আসলে তুমি অন্য কাউকে বিয়ে করেছো, অন্য কাউকে কবুল বলবে এটা ভেবেই অনেক রাগ হয়েছিল। এমনটা করতে চাইনি জান। এই নাও, শার্টটা পরে নাও, এটা আমার শার্ট, তোমার জন্য কাপড় চোপড় আনার ব্যবস্থা করছি। এই বলে চলে যায়। আর ইয়ানা একদম চুপ হয়ে আছে সেই ঘটনার পর। ইবতিসাম বেরিয়েছে। সে এসে দেখা করেছে ইয়ানার মামার সাথে, কারণ ইবতিসাম ইয়ানার ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আর এটাও জানে ইয়ানার মামা ইয়ানাকে নিয়ে ভীষণ চিন্তা করে। তাই ইবতিসাম ইয়ানার মামাকে আলাদা একটা জায়গায় রাখে, যেখানে ইয়ানার মামা এসে শুরুতে রাগ করলেও ইবতিসামকে সেভাবে বুঝিয়ে সে ইবতিসামের কথা মেনে নিয়েছে। ইয়ানাকে ইবতিসামের থেকে আর কেউ এত ভালো রাখতে পারবে না। আর ইয়ানাকে এইভাবে সেদিন নিয়ে আসাটা রেগে গিয়েছিল। ইয়ানার কোনো ক্ষতি সে করবে না, আর সে ইয়ানাকে পছন্দ করে। আর সেখানে ইবতিসামের বাবাও থাকে। মূলত ইবতিসাম তার বাবাকেও বুঝিয়ে রেখেছে আগে থেকে। ইশতিয়াক চৌধুরীর কথায় আশ্বাসে ইয়ানার মামা কিছুটা ভরসা পেলেন। আর ইয়ানার মামা এই কয়েকদিন মিস্টার ইশতিয়াক চৌধুরীকে যেটুক চিনেন, জানেন, লোকের মুখে শুনেছেন, তাতে নিজের ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট করবে না। তবু ওনার মধ্যে কিছু সংশয় থেকেই যায়। তবে ইশতিয়াক ম্যানিপুলেট করে আয়ত্তে নিয়ে আসে তাকে। ইবতিসাম মানুষকে খুব ভালো ম্যানিপুলেট করতে পারে, তার কথার দ্বারা বুদ্ধি দিয়ে সবাইকে আয়ত্ত করতে জানে। এভাবে সেদিন নিয়ে যায় আর ইয়ানাকে বিয়ে করে ফেলে। সুন্দর করে তার একটা কারণ দেখিয়ে দিল, আর তাকে বিশ্বাসও করে ফেল ইয়ানার মামা। এরপর তিনি ইয়ানার সাথে কথা বলতে চান জানায়। ইবতিয়াফ এখনও কথার পেছে ফেলে দেয়। তারপর মেনে নেয় ইয়ানার মামাও সেটা। আর ইফতিয়ার শেষে জানায় ইয়ানাকে নিয়ে আসবে, দেখা কথা দুটাই হবে। ইশতিয়াক হোসেন জানেন তার ছেলে আর যাই করুক কোনো মেয়ের জীবন নষ্ট করবে না। আর ইয়ানাকে যখন বিয়ে করেই ফেলেছে, তার মানে ওকে সত্যিই ভালোবাসে। এমনিতে তো তারা চাইতো ইবতিসাম বিয়ে করে সংসার করুক, কিন্তু ইবতিসাম বিয়ে করবে না জানায়। সেখানে নিজ থেকেই বিয়ে করেছে, তার মানে সে ইয়ানাকে ভালোবাসে। আর সেদিন গায়ে হলুদে যাওয়ার ইয়ানার জন্য একে একে ইবতিসাম চৌধুরী সব বুঝতে পারলেন। ইয়ানা জামা কাপড় না থাকায় বাধ্য হয়ে ইবতিসামের শার্ট পরে নেয়। এইদিকে ইবতিসাম ইয়ানার জন্য অনেক জামা কাপড় কিনে আনে। রুমে ঢুকে দেখে ইয়ানা দু পা ভাঁজ করে বসে আছে হাঁটুর মাথা দিয়ে। ইবতিসামকে দেখে ইয়ানা উঠে ইবতিসামের কাছে গিয়ে ইবতিসামের কলার ধরে বলল, কেন এমন করলেন আমার সাথে? আমার জীবনটা নষ্ট করেছেন কেন? ইবতিসাম শুধু বলে, কলার ছাড়ো আর শান্ত হও তুমি। ইয়ানার আগে চটে অনেক কিছু বলে দেয়, কিন্তু ইশতিয়াক সহ্য করে নেয়, কিছুই বলে না। কিন্তু এরপর ইয়ানা বলে, আপনি কেন এলেন আমার জীবনে? আমি আরশ আর আমার বিয়ে। এই পর্যন্ত বলার পর ইয়ানা দেখতে পায় ইবতিসাম ড্রেসিং টেবিলের ভিতরে খুশি দিয়েছে। ফলস্বরূপ কাজ ভেঙে চলে গেছে, আর ইবতিসামের হাতও কেটে গেছে, রক্ত হাত থেকে ঝরছে। ইয়ানা তো ভয় পেয়ে যায় অনেক। ইবতিসাম তখন ইয়ানার কাছে এসে বলে, তোকে বলেছিলাম না অন্য পুরুষের নাম নিবি না এই মুখে, তাও তুই নিলে। ইবতিসামের আরো ভাঙচুর করে, তার রাগ কমছে না। ইয়ানাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেলে ওর হাতটা বেঁধে ফেলে। আসার আগে আলমারি থেকে হ্যান্ডগ্রাফ নিয়ে আসে। ইয়ানা বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছে। ইয়ানা কান্নাকাটি করতে থাকে। আমি জানি আপনি কতটা খারাপ, আপনি চরিত্রহীন। এক এক দিন এক এক নারীর সাথে রাত কাটান, আর এখন আমার সাথেও এমন কিছু। চুপ, একদম চুপ। ইবতিসাম ইয়ানাকে বলে, তোকে আমি ভালোবাসি, তার মানে এই না তুই যা খুশি মুখের উপর বলবি। তারপর ইয়ানাকে এনে বিছনায় ছুড়ে দেয়। ইয়ানা বলে, তুই একমাত্র মেয়ে যাকে আমি ভালোবেসেছি, যার প্রতি আমার মন থেকে ভালোবাসা আছে। তোর জন্য আমি সব করতে পারি। খারাপভাবে ছোঁয়ার হলে বিয়ে করতাম না। তোর মুখে আমি অন্য কারোর নামটাও সহ্য করতে পারি না।
ইউ আর অনলি মাইন, ইউ আর মাই মুন। আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই বুঝবি না। এই বলে ইবতিসাম ব্যালকনিতে চলে যায়। সিগারেট জ্বালিয়ে সিগারেট টানতে থাকে। আর ইয়ানারও কেমন একটা লাগছিল, কারণ ইয়ানার কাছে থাকাও একটা মনে হচ্ছিল ইবতিসামের কথাগুলো সত্য, কারণ তার চোখ দেখে তেমনটা মনে হচ্ছিল না। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। এইদিকে ইবতিসামের উপর সেদিন অ্যাটাক করা গ্যাংটা ছিল ব্ল্যাক হান্ট গ্যাং, যারা নারী পাচার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা মেয়েদের, আর তাছাড়া ড্রাগসের কেনাবেচাও করে। আর তাদের কাজে বাধা হয়ে দাঁড়ানোর জন্য ইমতিয়াজ নিজের গ্যাং তৈরি করে। সেই জন্য সেদিন অ্যাটাকটা হয়েছিল। ইমতিয়াজ এই গ্যাং লিড করে, এটা তার পরিবারের কেউ জানে না। ইয়ানা একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে ব্যালকনিতে দেখে ইমতিয়াজ নেই আর দরজা নক করা। একটু পর ইয়ানা চুল আঁচড়া ছিল, এমন সময় ইতিহাস রুমে ঢুকে। সেই সময় ইয়ানার হাত থেকে চিরুনি পড়ে যায়। ইয়ানা চিরুনিটা নিচ থেকে ওঠাতে নেয়। জামাটার গলা বড় হয়, চুকে থাকার কারণে ক্লেভেজ দেখা যাচ্ছে। ইতিহাস সেই অবস্থায় ইয়ানাকে দেখে ফেলে। ইতিহাসের শ্বাস আটকে আসার উপক্রম। ক্ষণিক পরে ইবতিসাম ইয়ানার কাছে এসে ইয়ানার কোমর জড়িয়ে নেয়। ইবতিসাম ইয়ানার ঘাড়ে মুখ রেখে তার ঘাড়ে খিস করতে থাকে। তার চুলের ইসমাল নিচ্ছিল। ইয়ানা যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছিল সেই সময় ইবতিসামের ছোঁয়ায়। ইবতিসামের হাত ইয়ানার ড্রেসের মধ্যে ঢুকে গিয়েছে। ইয়ানার বুকে ছোঁয়া মাত্র ইয়ানার হুঁশ আসে। ইয়ানা ছিটকে দূরে সরে যায়। আর ইবতিসামও বুঝতে পারে কি করতে যাচ্ছিল সে। নিজের প্রতি রাগ হয়, কেন সে কন্ট্রোল করতে পারল না নিজেকে। ইবতিসাম রুমে আসে ইয়ানার জন্য স্যুপ নিয়ে। মেয়েটা কাল থেকে কিছুই খায়নি। যে ইবতিসাম নাকি কোনোদিনও কারোর জন্য কিছু ভাবেনি। কে খাবার খেলো কে খেলো না তা নিয়ে কখনো মাথায় ঘামায়নি। সে আজকে নিজের হাতে খাবার নিয়ে এসেছে। ইবতিসাম এসে দেখে ইয়ানা শুয়ে আছে। ইয়ানাকে ডাকে। ইয়ানা বলে, আমি খাবো না। ইবতিসাম বলে, আমি কিন্তু বারবার বলবো না, আর আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও। এমনি যে শরীর তোমার, না খেয়ে থাকলে এরপর শুধু কঙ্কালের মতোই লাগবে। ইবতিসাম চামচ ধরে ইয়ানের সামনে। ইয়ানা আর কথা না বাড়িয়ে খেয়ে নেয়। এরপর ইয়ানা যে যে জায়গা ব্যথা পেয়েছে সেখানে মলম লাগিয়ে দেয়। আর ইয়ানা একটু পর ঘুমিয়ে যায়, কারণ ইবতিসাম খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। কারণ ইয়ানার ঘুমের প্রয়োজন, আর কাল থেকে কান্নাকাটি করেছে অনেক, আর শরীরও দুর্বল। এইদিকে ইবতিসাম নিচে আসে, আর আহানও আছে। তার সাথে সেই গ্যাংয়ের বিষয়ে আলোচনা করতে থাকে। আহান জানায় বাংলাদেশ থেকে অনেক মেয়ে পাচার করেছে সেই গ্যাং। ইবতিসাম জানায় সব ডিটেলস বের করতে সেই গ্যাংটার। পরের দিন ইবতিসাম ইয়ানাকে নিয়ে তার মামার বাড়িতে যায়। সেখানে গিয়ে ইয়ানা তো তার মামাকে দেখে কেঁদে ফেলে। ইয়ানার মামারও খারাপ লাগে যে এই পরিস্থিতির মধ্যে মেয়েটার বিয়ে হলো। তবে ইবতিসামের উপর ভরসা রয়েছে, সে ইয়ানার খেয়াল রাখবে। এরপর ইবতিসাম ইয়ানার মামার সাথে বসে কথা বলতে থাকে। ইয়ানা তার মামির কাছে যায় দেখা করতে। এরপর ইয়ানার মামি ইয়ানাকে দেখেই বলে, বিয়ে হয়ে গেছে, কথাটা মাথায় রাখিস তুই। আবার বিয়ে ভেঙে আমাদের বাড়িতে আবার থাকার প্ল্যান করিস না। আর তোর জন্য যেন আমার মেয়ে শ্বশুরবাড়িতে তার সংসারে প্রভাব না ফেলে। ইবতিসাম যেমনই হোক, তার সাথে তোর বিয়ে হয়ে গেছে, এটা সত্যি। আর ইবতিসাম আনিশার ভাসুর হয়, তাই তুই এমন কোনো আচরণ করিস না যাতে আনিশার ওপর তার কোনো প্রভাব ফেলে। ইয়ানার খারাপ লাগে, তার কি দোষ এই সবে। তারপর ইবতিসাম ইয়ানাকে নিয়ে আসে। ইয়ানা আসতে না চাইলেও চোখ রাঙায় আর বলে, রাগিও না আমায়। ইয়ানা তো বুঝে গেছে রাগালে খারাপ হবে। আর ইয়ানার মামির কথাও তখনকার বলা কথাগুলো মনে আসছিল। তাই ইয়ানা চলে আসে ইবতিসামের সাথে। বাড়ির সবাই মেনে নেয় সবটা, কারণ যেখানে ইবতিসামের বিয়ে নিয়ে সবার এত চিন্তা ছিল সেখানে ইবতিসাম নিজ থেকেই বিয়ে করেছে। ইয়ানাকে নিয়ে সে বাড়িতে যেতে বলে। ইবতিসাম জানায় এখন না, কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে ইয়ানাকে ইবতিসাম নিজের মতো থাকতে দিয়েছে। ইয়ানার কাছে খুব একটা যায়নি। ইয়ানা যখন ঘুমিয়ে থাকতো গভীর রাতে ইবতিসাম এসে ইয়ানাকে মুগ্ধ হয়ে দেখে আর কপালে চুমুন এঁকে দিয়ে যেত। ইয়ানাকে ইবতিসাম বলে, চলো বাইরে যাব। এই বলে ইয়ানাকে নিয়ে ইবতিসাম নিজের ড্রাইভ করে নিয়ে যায় একটা সুন্দর জায়গায় নিরিবিলি। সেখানে গাড়ি থেকে নেমে ইয়ানাকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইয়ানার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ সে সব সময় এমন জায়গায় আসতে চাইতো। তবে ইবতিসাম কিভাবে জানলো তার এমন জায়গায় পছন্দ, এটা ইয়ানা ভাবতে থাকে। ইবতিসাম ইয়ানার মুখ দেখে বুঝতে পারে ইয়ানার ভালোই লাগছে। আর ইয়ানার প্রাণবন্ত স্বাভাবিক
মেয়ে এটা বুঝতে পারে। ইয়ানা একটা প্রজাপতি দেখে সেটা ধরতে নেয় পারে না, আবার ধরার চেষ্টা করতে থাকে। আর সেই সুন্দর দৃশ্য দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল ইবতিসাম। ইবতিসাম মনে মনে ভাবে ইয়ানা তার জীবনে এক আলো, যে আলো অন্ধকার চিন্তা থেকে বের করে নিয়ে এসেছে। আর ইবতিসাম ভাবেনি কাউকে এতটা ভালোবেসে ফেলবে। ইয়ানার কাছে এসে ইবতিসাম ইয়ানার হাতটা ধরে হাঁটতে থাকে। বর্ষা মৌসুমি হওয়ায় বৃষ্টিটা প্রতিদিনই হচ্ছিল, আজও হলো। ইয়ানা আর ইবতিসাম গাড়ি অবধি পৌঁছাতে তারা ভিজে যায়। কিছু পর ড্রাইভ করার পর এত বৃষ্টি হচ্ছিল সামনে কিছুই দেখা যাচ্ছে না, তাই ইবতিসাম গাড়ি থামিয়ে রাখে, বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। এইদিকে ইয়ানার দিকে সে তাকাচ্ছে না, কারণ ইয়ানার ভিজে অবস্থা আরও মোহনীয় লাগছে, তাই চায় না ইবতিসাম কন্ট্রোল হারিয়ে ফেলুক। জোরে বজ্রপাত হওয়ার পর কিছুটা দূরে গাছ ভেঙে পড়ায় বিকট শব্দ হয়। ইয়ানা ভয়ে একদম ইবতিসামের কোলে উঠে পড়ে। সে তো বুঝতেই পারে না কই আছে সে। ইবতিসামের কাছে ইয়ানা নিজ থেকে চলে আসে। ইয়ানা ইবতিসামের এত কাছে থাকায় ইবতিসামের ধৈর্য ভেঙে যায়। ইবতিসাম ইয়ানার গলায় মুখ গুঁজে দেয়। ইবতিসামের স্পর্শে আর ইবতিসামের শরীরের ঘ্রাণে একদম মাতাল মাতাল লাগছিল। তবে তার হুঁশ ফিরে তার অবস্থা সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ ইবতিসাম ইয়ানাকে নিয়ে ব্যাক সিটে চলে যায়। ইয়ানাকে শুয়ে দেয়। ইয়ানার জামাটার চেন খুলে নিচে নামিয়ে দেয় আর ইয়ানার বুকে ঘাড়ে গলায় কিস করতে থাকে। ইয়ানার দিকে তাকিয়ে দেখে ইয়ানা কাঁদছে। ইবতিসাম তখন উঠে গিয়ে বলে, কান্না করতে হবে না, আমি তোমাকে আর কিছুই করব না। তোমার অসম্মতিতে তোমার কাছে আসবো না। তুমি নিজে থেকে যেদিন আমার কাছে আসবে সম্মতি সহ, সেদিন তোমাকে কাছে নিব। সেই দিনের পর একদিন কেটে গেছে। ইয়ানাকে নিয়ে ইবতিসাম ওই বাড়িতে যাবে। আজ ইয়ানা একটা গোলাপি শাড়ি পরে রেডি হয়ে নেয়, আর ইয়ানাকে অনেক সুন্দর লাগছে। ইবতিসামও রেডি হয়ে নেয়। ইবতিসাম একটা নেভি ব্লু শার্ট পরেছে, আজ হাতে ব্র্যান্ডেড ঘড়ি, নীলাভি চোখ। ইয়ানার চোখ বারবার ইবতিসামকে দেখছিল। ইয়ানা নিজেই বিরক্ত হয়ে যায়, না চাইতো কেমন করে ওই দিকে চোখ চলে যাচ্ছে। চৌধুরী বাড়িতে আজ একদিন হলো ইয়ানা এসেছে। ইবতিসাম ওই বাড়িতে নিয়ে যায়নি, ভেবেছে এখানে থাকলে ইয়ানার মনটা ভালো হবে। আর ইবতিসাম সেদিন রাতে বাড়ি ফিরেনি, কাজ আছে বলে বের হয়েছে। ইয়ানাকে সবাই ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে। আর মিসেস রেহানা ইয়ানা একদম সব সময় কি লাগবে, কোনো সমস্যা হচ্ছে কিনা সব খেয়াল রাখছেন। তিয়াশা আর রেহানের সাথেও ভালো সময় কেটেছে। এইদিকে আনিশার ভালো লাগছে না, এইসব সবাই মিলে মাতামাতি করছে এত ইয়ানাকে নিয়ে। তিয়াশা এসেছে রুমে, গল্প জুড়ে দিয়েছে। এমন সময় মিসেস রেহানা আসে, বলে, তোরা খাবার খাবি না? মিসেস মীরাও রুমে ঢুকতে ঢুকতে বলল, খাবার নিয়ে এসেছি এখানেই। মা, আমাকে খাইয়ে দাও না প্লিজ আজকে। এই আমার অনেক কাজ আছে, হাত দিয়ে খেয়ে নে। মা প্লিজ দাও। এরপর মিসেস মীরা তিয়াশাকে খাইয়ে দেয়। সেটা দেখলে ইয়ানা মিসেস রোহানা বিষয়টি বুঝতে পারে। তিনি নিজে খাবার প্লেটে হাতে নিয়ে এক লোকমা ধরে ইয়ানাকে খেতে বলে, আমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার মা আজকে থেকে। ইয়ানার চোখে পানি চলে আসে একদম। সে অনেক দিন এমন ভালোবাসা পায়নি, এমন মমতা পায়নি। মা বলে জড়িয়ে ধরে ইয়ানা সারাদিন শাড়ি পরেছিল, তাই পাল্টে 3 পিস পরে নেবে। আর রুমে কেউ নেই, তাই রুমে চেঞ্জ করতে থাকে। এমন সময় ইবতিসাম রুমে ঢুকে আর দেখে ফেলে এই অবস্থা ইয়ানাকে। ইয়ানা তো উল্টো দিকে ঘুরে যায়। ইবতিসাম কি করবে বুঝতে পারে না, বিব্রতকর পরিস্থিতি একটা। ইবতিসাম রুম থেকে চলে যায়। ইয়ানা আর ইবতিসাম এতদিন আলাদা রুমেই ছিল, তবে এখানে তো ইয়ানা জানায় তার সমস্যা নেই এক রুমে থাকতে। ইয়ানা আর ইবতিসাম শুয়ে পড়ে, দুজনেই দূর দিকে ঘুরে। ইয়ানা ঘুমিয়ে যায়, ইবতিসাম ঘুমায় না। সে অপেক্ষা করতে থাকে কখন ইয়ানা ঘুমাবে। ইয়ানাকে টেনে নিজের কাছে নিয়ে আসে আর ইয়ানার চুলের ঘ্রাণ নিতে থাকে, আর ইয়ানার শরীরের ঘ্রাণ নিতে থাকে। মাই মুন, মাই লাভ, ইউ নো হোয়াট, ইউ মেক মি ফাকিং ক্রেজি বেবি, ইউর মাই ফেভারিট থিং টু ডু। এগুলো বলতে থাকে আর ইয়ানার ঘ্রাণ নিতে থাকে। সকালে ইয়ানা ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম নেই। ইয়ানা ভাবে, কোথায় গেল উনি, কখন আসেন কখন চলে যান বুঝিও না। আজকে বাড়িতে আরশ এসেছে। আরশ সামনে যেতে ইয়ানার একটু ইতস্তত বোধ হচ্ছিল, তবে আরশ এসে নিজে থেকেই কথা বলে আর বলে যা হয়েছে তাতে তাদের কোনো দোষই নেই, হয়তো ভাগ্যই এটা ছিল।
সন্ধ্যায় ইতিশাম আজ তাড়াতাড়ি চলে আসে। এসে আরশকে দেখে, যেটা দেখে ওর রাগ হয়। শুধু মনে হয় আরশ আর ইয়ানা এক বাড়িতে কোনো কিছু না বলে সোজা চলে যায় ইয়ানার কাছে। হাত ধরে সোজা বাড়ি থেকে বের হতে লাগে। আরশ ফুপির একমাত্র ছেলে, আর তার ফুপি আরশের কিছু হলে ভেঙে পড়বে অনেক। আর ইবতিসামের সাথে ইয়ানার বিয়ের পর আরশ আর কখনো কিছুই করবে না, এটা সে ইবতিসাম জানে। তবু সহ্য হচ্ছে না আরশ আর ইয়ানা এক বাড়িতে। আরশ পিছুটাকে, দাঁড়াও ভাইয়া, তুমি হয়তো ভাবছো ইয়ানাকে নিয়ে, মানে ভাবিকে নিয়ে। আমার মনে এখনো কিছু রয়েছে। আমার মনে কিছুই নেই এখন আর। যখন শুনেছি তোমাদের বিয়ে হয়ে গেছে, আর আমি কখনো তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমি ফ্রান্সে চলে যাচ্ছি। আমি এসেছি তোমাদের সাথে দেখা করতে, এসেছি শুধু, অন্য কোনো কারণ নেই। তুমি যেও না প্লিজ। বাড়ির অন্য সবাইও বলে না যেতে। কিছুদিন কেটে যায়। ইয়ানার সময়টা ভালোই কাটছে। সে বিয়েটা মেনে নিয়েছে, আর সেই সাথে ইবতিসামের প্রতি একটা অনুভূতি তৈরি হয়েছে। ইবতিসামের ভালোবাসার যত্ন আগলে রাখার সব কিছু ইয়ানার ভালো লাগে। ইয়ানা চায় এখন ইবতিসামের সাথে সবটা ঠিক করতে। ইয়ানা আজকে ইবতিসামের সাথে কথা বলবে। সে জানাবে ইয়ানা তাদের বিয়েটা মেনে নিয়েছে। আজকে কেন যেন ইয়ানার সাজতে ইচ্ছা করছে ইবতিসামের জন্য। ইয়ানা একটা লাল কালারের শাড়ি পরে নেয়, সাথে হালকা শ্বাস। এমনিতেই যেন ইয়ানাকে ভীষণ সুন্দর লাগছে। এইদিকে ইবতিসাম আজকে একটা ক্লাবে এসেছে সেই গ্যাংটার ব্যাপারে তথ্য নিতে। তাদের কাছে খবর আছে এখানে সেই ব্ল্যাক হান্টার গ্যাংয়ের বাংলাদেশে শাখা যেই সব কিছু ডিল করে দেয়, মেয়েদের পাচার করে, সেই লোক এই ক্লাবে নিয়মিত আসে। তাই তাকে ধরতে এখানে এসেছে। কারো যেন সন্দেহ না হয় সেই জন্য ইবতিসাম বসে আছে একটা সোফায়, আর হাতে মদের গ্লাস। আহান সামনে গিয়ে ডান্স করছে আর নজর রাখছে। ইবতিসামের গায়ের উপর এসে ঢলতে ঢলতে পড়েছে একটা মেয়ে। হেই হ্যান্ডসাম, চলো আজকে রাতে এনজয়টা আমার সাথে করো। মেয়ে তুমি ভীষণ হট, চলো মেয়ে। Fuck, don't touch me. I am married. I love my wife. She's my moon. And she's the most beautiful girl in the world. I don't have any interest. Now you can go. শেষের কথাটা বলার সময় ইবতিসাম জোরে বলে আর হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। চারিদিকে জোরে মিউজিক চলছে। এতটাই কেউ খেয়ালই করেনি। মেয়েটা ভয় পেয়ে চলে যায়। আহান দেখতে পায় সেই লোকটি এসে গেছে, তাই সেই লোকটির সাথে ভাব জমাতে এগিয়ে যায় আর ডান্স করতে থাকে। লোকটির পাশে ইবতিসাম ইশারা করে কিছু একটা বোঝায় আহানকে। আহান গিয়ে লোকটাকে বলে, হে ব্রো, তুমি তো দেখি ভালোই ডান্স করো, চলো ড্রিঙ্কস নিই। বলে আহান লোকটিকে নিয়ে আসে ড্রাঙ্ক সাইডে আর সুযোগ বুঝে ওষুধ মিশিয়ে দেয়। লোকটি দেখে ফেলে আর আহানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আমার সন্দেহ হয়েছিল প্রথমেই তোকে। এইদিকে পিছন থেকে ইবতিসাম এসে লোকটি বন্দুক ধরে আর আরও লোক এসে ঘিরে ফেলে। এমন সময় ইবতিসামের ফোন আসে। দেখে ইয়ানা কল করেছে। ইয়ানার আগে কখনো কল করেনি, আজকে কেন কল করলো। ইবতিসাম সব ফেলে ইয়ানার ফোনটা ধরে হ্যালো বলে। আপনি কোথায়? বাড়িতে আসবেন কখন? হ্যাঁ, আমি আসছি। ইবতিসাম আহানকে সবটা সামলাতে বলে চলে যায় তাড়াহুড়ো করে। সবাই তো অবাক হলো, কি হলো হঠাৎ। ইবতিসাম তার ব্ল্যাক মার্সিডিসটা নিয়ে বেরিয়ে পড়ে। অনেক ফাস্ট গাড়ি চালিয়ে এসেছে। তার মন তাকে আজকে কল দিয়েছে। রুমে ঢুকে দেখে ইয়ানা বসে আছে। তার পা যেন স্থির হয়ে গেছে। মেয়েটা কি মেরে ফেলবে নাকি? তাকে কেমন রূপে তাকে মেরে ফেলার ইচ্ছা। এখন কি করবে সে? ইয়ানা লক্ষ্য করে ইবতিসামের হাত কাটা। এ কি, আপনার হাত কাটলো কিভাবে? ইস, এদিকে আসুন, আসুন বলছি। ইবতিসামের হাতটা ব্যান্ডেজ করে দেয় ইয়ানা, আর ইবতিসাম তো ইয়ানাকে দেখতেই ব্যস্ত। মেয়েটার হলো কি আজকে? এমন আবেদনময় লাগছে কেন? তাহলে কি? ইবতিসামের চতুর মস্তিষ্ক ধরে ফেলে। ইবতিসাম সাথে সাথে ইয়ানার কোমর চেপে তার সাথে মিশিয়ে নেয় আর গলার ভাঁজে মুখ ডুবায়। ইয়ানাও নেশাগ্রস্ত হয়ে পড়ে ইবতিসামের স্পর্শে। তবে ইয়ানার হঠাৎ খেয়াল হলো ইবতিসামের শার্টে লিপস্টিকের দাগ। সে এক্স বোঝার বুঝে গেল আর ইবতিসামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, ছুবেন না আপনি আমায়, একদম ছুবেন না। আমি ভুলেই গিয়েছিলাম আপনি একটা খারাপ লোক, চরিত্রহীন। আপনার সাথে লিপস্টিকের দাগ, আর তার মানে আপনি আজকেও। ছি, আমি সব ভুলে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, আর আপনি নিজেকে বদলাতে পারেননি। আপনি চলে যান, আপনি একটা খারাপ লোক। আপনার ছোঁয়া আমার ঘেন্না হচ্ছে।
ইবতিসামের অনেক খারাপ লাগলো। ইবতিসামের নিরেট বনিয়া চূর্ণ হলো, বুকের ভিতর ক্লেশের জোয়ার ধেয়ে আসছে। ইনিয়ার দিকে তাকিয়ে শুধু এইটুকুই বলল, আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে দেখার পর অন্য কোনো নারীকে ছুঁয়ে দেখিনি। তুমি আমাকে জিজ্ঞেস করতে, সবটা বলে দিতাম, কিন্তু তুমি। আর কিছু না বলে চলে যায় বাড়ি থেকে। আর ইয়ানা বিছনায় শুয়ে কাঁদতে থাকে। ইয়ানা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নির্জন একটি জায়গা জনমানব শূন্য, আর সে জায়গায় রাজকুমারী বন্দী হয়ে আছে, আর তাকে মুক্ত করতে এসেছে এক রাজকুমার। রাজকুমারকে দেখে রাজকুমারী জড়িয়ে ধরে, আর বলে এখান থেকে নিয়ে যেতে। রাজকুমারটি তাকে ঘোড়ার পিঠ করে নিয়ে আসে এক সুন্দর জায়গায়। সেখানে চারিদিকে আলো আর ফুলের সমাহার। রাজকুমারী খুশি হয়ে যায়। এতদিন সে বন্দী ছিল, তার কাছে এখন ওই মুহূর্তে ভীষণ সুন্দর লাগছে। পিছনে ফিরে দেখে রাজকুমার তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে তার কাছাকাছি এসে একে অন্যকে চুম্বন করছে। ইয়ানা ধরফড়িয়ে উঠে পড়ে। সে স্বপ্ন দেখছিল। আর এমন একটা স্বপ্ন কেন দেখলো ভাবতেই লজ্জা লাগছে। স্বপ্নের রাজকুমার তা ইবতিসাম ছিল। পরক্ষণেই মনে পড়ে যায় আজকে সব ঘটনা। ইয়ানার মনটা বিষদে ছেয়ে গেল সাথে সাথেই। এদিকে ইবতিসাম তার বাড়িতে গিয়ে একের পর এক সিগারেট জ্বালিয়ে টেনে যাচ্ছে। কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে ইমতিয়াজ একেবারের জন্য বাড়ি ফেরেনি। আর ইয়ানারও মন ভালো নাই, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, চোখের নিচে দাগ পড়ে গেছে। বাড়ির সবার চোখে পড়েছে ব্যাপারটি। বাড়ির ছেলে বাড়ি ফিরছে না, আর এদিকে বাড়ির বউটারও কি অবস্থা। যদিও এইসব ওদের হাজব্যান্ড ওয়াইফের একান্ত ব্যক্তিগত ব্যাপার। মিসেস রেহানা তাও ইয়ানাকে ডেকে বলেছে সমস্যা হলে মিটিয়ে নিতে। আহান ইবতিসামের সাথে এতদিন কাজ করছে, সে একটু হলেও বুঝতে পারে তার ইবতিসামকে, তাই বলল, বস আমি জানি ম্যাম আর আপনার মধ্যে সমস্যা হয়েছে। আপনার অবস্থা ভীষণ খারাপ, প্লিজ খুলে বলুন কি হয়েছে। ইবতিসাম বলে, সবটা ইনা ভুল বুঝছে। আহান সব শুনে ইয়ানার কাছে গিয়ে বলে, ম্যাম আমি জানি স্যার আপনাকে কতটা ভালোবাসে, আর আপনার আসার পর স্যার অন্য কোনো মেয়ের সাথে একটা দিনের জন্য রাত্রি যাপন করেনি। আর না সেদিন কিছু হয়েছে, সবটা ভুল বোঝাবুঝি। আর খুদে বলে ক্লাবের কথাগুলো সেই দিনের। তিয়াশা খেয়াল করে ইয়ানার এই অবস্থা, আর ইবতিসামও বাড়ি আসে না। ইনাইয়া ভাবি আসলাম। আরে তিয়াসা আসো। ভাবি কিছু কথা ছিল। আমি জানি তোমার আর ভাইয়ার মধ্যে কিছু সমস্যা হয়েছে, আর তুমি হয়তো ভাইয়াকে মেনে নিতে পারছো না। ভাবি আমি বোন বলে বলছি না, ভাইয়া ভালো মনের মানুষ আর তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি জানো না ভাইয়া তোমাকে ভালোবাসার পর কতটা পরিবর্তন হয়েছে। আগে কখনো বাড়ির সবার সাথে খেত না, আর তুমি আসার পর ডাইনিংয়ে একসাথে খাবার খায়। আর তোমাকে নিয়ে কত ভাবে তুমি জানো না। আমাকে আলাদা করে ডেকে বলে গেছে তোমার কি লাগবে না লাগবে সব খেয়াল রাখতে। তুমি আমি সেম বয়সী, বন্ধুর মতো, তাই আমাকে নিঃসংকোচে বলতে পারো সব। যে ভাইয়া নাকি কখনো কারোর পরোয়া করতো না, কারোর কথা শুনতো না, সব কিছু জোর করে নিজের করে নিত, আর সেই ভাইয়া দেখো তোমাকে কত সময় দিয়েছে। আমার মনে হয় তুমি একমাত্র যাকে ভাইয়া বোঝার চেষ্টা করেছে, আর তোমার প্রায়োরিটি অনেক ভাইয়ার কাছে। মনে আছে সেদিন বাগানে আমি আর তুমি গাছ লাগাচ্ছিলাম, আর কিছু বকাটে ছেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, দূর থেকেই আমাকে দেখে বাজে কথা বলছিল। ভাইয়ার কান অবধি চলে গেছে, ওদের শিক্ষা দিয়েছিল একদম। সবচেয়ে বড় কথা ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। প্লিজ তুমি মেনে ভাইয়াকে। বলে তিয়াশা চলে যায়। যে মানুষটা আমাকে ভালোবেসে পরিবর্তন হতে পারে তাকে কেন আমি সুযোগ দিব না বলো? আমি আসছি মিস্টার ইবতিসাম। ইবতিসাম বসে আছে ব্যালকনিতে, এক হাতে মদের বোতল আরেক হাতে সিগারেট। সেই সময় বড় মাস্টার বেডরুমের দরজা খুলে প্রবেশ করে এক মানবী, যার পদধূলিতে বক্ষ পিঞ্জরে আঘাত হানলো। অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখলো। ইবতিসাম ভাবেনি ইয়ানা আসবে।
আমি এসেছি আপনার কাছে, আপনার ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে। কথাগুলো প্রচুর শীঘ্র চোখে তাকিয়ে বলল ইয়ানা। ইতিশাম এতক্ষণ ইয়ানাকে দেখছিল, মনে হলো মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি এসে পড়েছে। কাছে এসে ইয়ানা একদম কাছে টেনে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটের মিলন ঘটালো, পান করলো প্রিয়সীর অমৃত সুধা। সেকেন্ড গড়িয়ে মিনিট অতিক্রম হলো, ঠিক কতক্ষণ সময় ঠাউর করা গেল না। এরপর ইবতিসাম ছেড়ে দিল। ইয়ানার দিকে তাকিয়ে দেখলো, বুকটা খাকা করে উঠল। মেয়েটার এই হাল কেন? সে কি খাওয়া দাওয়া করেনি? তাহলে তার শোকে এই হাল? ভাবতে স্মিত হাসি রেখা দেখা গেল ইবতিসামের মুখে। আমি আপনাকে মেনে নিয়েছি ইবতিসাম। এই প্রথম ইয়ানা ইবতিসামের নামে ডাকলো। ইবতিসামের কাছে মনে হলো এত সুমধুর, ধরে আগে শুনেনি। তার নামটি এই কণ্ঠে এত সুন্দর লাগলো, বক্ষপিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল। আচ্ছা, এই মেয়ে তাকে আর কতভাবে ঘায়েল করবে? হুশ, কোনো কথা নয়। বলে ইয়ানাকে বেড়ে নিয়ে গেল এবং ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তুমি জানো, আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই অন্য কোনো নারীর দিকে ফিরেও দেখিনি। আর ছোঁয়া তো অনেক দূর। আমি এমনটা ছিলাম না জানো। লন্ডনে যখন পড়তাম, সেখানে থাকা ইউনিভার্সিটির তরুণীরা নিজে থেকে আমার সাথে রাত কাটাতে চাইতো। আর আমি সুদর্শন হওয়ায় আমি থাকতাম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিন একটা ক্লাবে গিয়েছিলাম, সেখানে থাকা এক ক্লাসমেট আমাকে ছল করে ড্রাগ দিয়ে দিয়েছিল। আর আমিও হিতাহিত জ্ঞান হারিয়ে ইন্টিমেন্ট হয়ে পড়ি। আর আমিও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চাহিদা আমার মধ্যেও ছিল। পুরুষের পক্ষে সব সম্ভব হয় না। যখন নিজে থেকেই কোনো নারী এভাবে ইন্টিমেন্ট হতে চায়, কতক্ষণ ধরে রাখা যায়? আর কয়জনই বা পারে? তবে কারোর ভালোবাসায় আসক্ত হয়ে গেলে সেই পুরুষই হয়তো নিজেকে বদলে ফেলতে পারে। এইভাবে আমার জীবনে কালো একটা অধ্যায় শুরু। তবে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। ইনায়া একটু নড়ে ওঠে। কাম ডাউন মুন, আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ। অনেকদিন ঘুমাই না আমি। এই বলে চোখ বুঝে ইবতিসাম। ইয়ানা ইবতিসামের বলা কথাগুলো ভাবছিল আর ইবতিসামের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ইবতিসামকে দেখে মনে হচ্ছে কতকাল পর ঘুম এসে যেন। নিষ্পাপ শিশুর মতো লাগছে একদম। ইয়ানা সকালে উঠে নাস্তা বানিয়ে নিজের হাতে এসে ইবতিসামকে খাইয়ে দেয়। সারাদিন ইয়ানা আর ইবতিসাম একসাথে ছিল। ইবতিসামের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা ইয়ানাকে বলছে, আর ইয়ানা ইবতিসামের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সন্ধ্যার দিকে ইবতিসাম একটু বাইরে যায়, কাজ আছে বলে। ইয়ানা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে বাইরে বৃষ্টি দেখছে। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরে ছুঁয়ে দিক। বৃষ্টিতে ভিজবে। হ্যাঁ, ইয়ানা এখন বৃষ্টিতে ভিজবে। দৌড়ে চলে যায় ছাদে বৃষ্টিতে ভিজতে। ইয়ানার পরনে থাকা শুভ্র রঙের শাড়ি নিমিষেই ভিজে গেল। ইয়ানার মতো ভিজতে লাগলো। ইবতিসাম বাড়ি এসে ইয়ানাকে কোথাও পেল না। তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। ইয়ানাকে না পেয়ে হঠাৎ মনে হলো ছাদে দেখেনি। সিঁড়ি বেয়ে চলে গেল ছাদে। বৃষ্টিতে ভিজে একদম শরীরে থাকা শাড়ি লেপ্টে আছে। ইয়ানার শুভ্র রঙা শরীরে জমে থাকা বৃষ্টির কণা যেন মুক্তদানার মতো চকচক করছে। মুক্ততা নিয়ে ইয়ানাকে দেখতে থাকলো। একটু আগে হওয়া অস্বস্তিরতা নিমিষে কেটে গেল। ইয়ানা ভিজতে লাগলো। হঠাৎ একজনের উপর নজর যেতে ঠক গেল। ইবতিসামের চাহনি দেখেই ইবতিসাম ইয়ানার কাছে এসে ইয়ানাকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। বুকটা থক করে উঠল ইয়ানার। ইবতিসাম ইয়ানার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। পজিশনের ভাবে কিস করতেই থাকলো। ইয়ানাকে রেসপন্স করতে দেখে অবাক হয়ে গেল ইবতিসাম। তবে কি ইয়ানার সম্মতি আছে? ভাবতেই বাঁকা হাসলো। বুঝে নিল চতুর মস্তিষ্ক। তবুও জিজ্ঞাসা করে নির্ভয়ে ভাবলো কানের কাছে গিয়ে। ইনায়া। এত আস্তে ডাক দিল, মনে হলো ইবতিসাম নিজেই শুনতে পাচ্ছে কিনা। ডিপ হয়েছে। ইনায়া, আমার রঙে তোমাকে রাঙাতে চাই। তোমার রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা পরশ এঁকে দিতে চাই। কি অনুমতি দিবে? কথাগুলো বলার সময় ইবতিসামের ঠোঁট স্পর্শ করছিল ইয়ানার কান। ইয়ানার অনুমত ক্যাফে উঠল। দুজনে ভিজে একাকার। ইয়ানা ইবতিসামের বুকে মাথায় রাখলো। এতেই যা বোঝার বুঝে ফেলে ইবতিসাম। পাজা কোলা করে তুলে নিল তার প্রিয় নারীকে। বিছনায় বসিয়ে দিল ইয়ানাকে। ইয়ানা দৌড়ে গেল চাইলের পাশে। ইবতিসাম পিছন থেকে এসে ইয়ানাকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে ইয়ানার ব্লাউজটা খুলে ফেলে পিছনের দিক থেকে। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় ইয়ানার পিঠ। এক পর্যায়ে ইয়ানার ইয়েনের হুকটা দাঁত দিয়ে খুলে দিল, যার কারণে ইয়ানা নিচে পড়ে গেল। ইয়ানার আপার বড়ি নগ্ন হয়ে গেল। ইয়ানার সারা শরীর শিহরণে জেগে উঠল। শাড়ি কুচকে টান দিতেই খুলে গেল পুরো শরীরটা। ইয়ানাকে নিয়ে বেড়ে শোয়ায়। ইবতিসাম রিমোটের সাহায্যে পর্দা নামিয়ে দিল জানলার। You're making me fucking crazy. Don't blame me for your psychosis.
ইউ আর মাই সাইকোসিস। ইয়ানার গলার ভাঁজে গালে নাকে বুকে চুমুয়ে ভরিয়ে দিল। ইয়ানা ইবতিসামের চুল খামচে ধরল। ইবতিসাম ইয়ানার নিজেকে ব্রোকেট দিয়ে অর্ধেকটা শরীর ঢেকে দিল। তারপর পাড়ি দিল নিজেদের ভালোবাসার রাজ্যে। দুটি সত্তা যেন এক হলো। ভালোবাসা দুটি মানুষ একে অপরের মাঝে ডুব দিল। আর সাক্ষী হয়ে রইল বর্ষণের রাত, যে বর্ষণেই লেগেছিল প্রণয়ের ছোঁয়া। ইয়ানার নগ্ন শরীরে চাদর মুড়িয়ে শুয়ে আছে ইবতিসামের বুকে। ইয়ানার আজকের কথা ভেবে মুখে রক্তিম আভা ছড়িয়ে গেছে। ইবতিসাম আজকে কতটা পাগলামি করেছে, মানুষটাকে সামলাতে হিমশিম খেয়ে গেছে। ইয়ানার সারা শরীরে ব্যথা হয়ে গেছে। ইবতিসাম ইয়ানার দিকে তাকাতেই মুচকি হাসলো ইয়ানার শরীরে তার দেওয়া দাগ দেখে। আপনি আজকে? ইউর ভয়েস মেক মাই অ্যাটম সিং বেবি। ইয়ানার বুকটা ধক করে উঠল এমন কথায়। সে তো ভাবে না তার জীবনে এমন একজন মানুষ আসবে, তাকে এত ভালোবাসবে। ভাবতে ভাবতে উপলব্ধি করলো সে শূন্য ভাসছে। মানে ইবতিসাম ইয়ানাকে কোলে তুলে ওয়াশরুমে যাচ্ছে। এ কি, ছাড়ুন, ওখানে কেন নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। রোমান্স করতে। ইয়ানা লজ্জা পেয়ে মাথা মুখ গুজালো ইবতিসামের বুকে। ইবতিসাম সোজা গিয়ে ইয়ানাকে রাখলো শাওয়ারের নিচে। শাওয়ার ছেড়ে দিতে ইয়ানার শরীরে জ্বলতে শুরু হলো। ইবতিসামের দেওয়া দাগগুলোতে পানি পড়ছে, জ্বলছে। কিছু সময় পর ইবতিসাম ইয়ানার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। লিকুইড সব ঢেলে দিল। পুরো বাথটব ফেনায় ভরে গেল। ইয়ানার এসব কিছুতে ভীষণ লজ্জা লাগছিল, তাই সে উঠে যেতে লাগে। ইবতিসাম ততক্ষণে নিজেও লগ্ন হয়ে বাথটবে চলে যায় আর ইয়ানাকে টান দিয়ে ফেলে দেয়। ইয়ানা গিয়ে পড়ে ইবতিসামের বুকে। তুমি তখন কি বলতে চেয়েছিলে? আমি আজকে কি? আপনি আজকে অনেক জ্বালিয়েছেন। দাও এখন আদর করে দেই। জ্বালিয়েছি বলছো? কোথায় কোথায় দেখি একটু। ইয়ানার কান গরম হয়ে গেল। কি সব বলছে? নিজে এতক্ষণ এসব করে এখন কেমন ভাব করছে, যেন সে কিছুই জানে না, বোঝে না, কিচ্ছু করেনি, আর লজ্জা নেই এই লোকের একটুও। হাসি ভয়ে দিয়ে ইবতিসাম ইয়ানার কানের কাছে গিয়ে বলল, কি ভাবছো নেয়া জান? আবার আদর লাগবে নাকি? ডু ইউ ইমাজিন আস ইন দিস পজিশন? চুপ করুন। ইবতিসাম ইয়ানাকে নিজের দিকে ঘুরিয়ে পজিশনের ভাবে কিস করতে থাকে। ইয়ানা ঘুম ভাঙে দুপুর 1টায়। সারা রাত ঘুম না আসার কারণে সকালে ঘুমিয়েছিল। পাশে ইবতিসামকে দেখতে পেল না। ইয়ানা ফ্রেশ হয়ে আসে, একটা কালো থ্রি পিস পরে নিচে আসে। এসে দেখতে পায় আহানের সাথে কথা বলছে ইবতিসাম। ইয়ানাকে দেখতে পায়নি পিছনে ঘুরে বসার কারণে। ইয়ানা সাইড দিয়ে গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে রুমে যায়। আজকে রুমে খাবার খেলো ইয়ানা। ইবতিসাম রুমে আসে আর ইয়ানাকে জানায় ইয়ানার মামা কল করেছে, কথা বলবে। ইয়ানা তার মামার সাথে কথা বলে। ইবতিসামকে তার ফোন দিয়ে দেয় আর বলে, মামার বাড়ি যাবে আর গিয়ে থাকবে অনেকদিন হয়েছে, মামাকে দেখে নে। ইবতিসাম মানা করতে চাইলেও ইয়ানার মুখের দিকে তাকিয়ে না বলতে পারলো না। বলল, ঠিক আছে। কেটে যায় 3টা দিন। এই 3 দিনে ইয়ানের সাথে ইবতিসাম কোনো যোগাযোগ করেনি। ইবতিসাম আজকে তাদের গ্যাংয়ের সদস্যদের সাথে কথা বলছে। ব্ল্যাক হান্টার সম্পর্কে তাদের কাছে এখন সব তথ্য রয়েছে। এখন শুধু সময় বুঝে পজিশনে যাবে তারা, তাই সবাইকে প্রস্তুত থাকতে বলছে। ইবতিসাম অফিসে চলে যায়, গিয়ে মিটিং রুমে চলে যায়। আজকে বেশ কিছু বিষয় নিয়ে মিটিং চলছে। ইয়ানা আজকে কলেজে গেছে, কিছুদিন পরে তার পরীক্ষা, তাই আজকে কলেজে যেতে হবে। এই কয়দিন যা হলো, কলেজে গিয়ে তার বান্ধবীদের সাথে দেখা হতেই খুশি হলো ইয়ানা। কলেজের গেট থেকে বের হয়ে দেখতে পায় ইবতিসামের গার্ডের ইয়ানার কাছে এসে বলে, ম্যাম। স্যার আপনাকে যেতে বলেছে আমাদের সাথে। বলে গাড়ির গেট খুলে দেয়। ইয়ানা উঠে পড়ে। ইবতিসাম ইয়ানাকে এনেছে অফিসে তার গার্ডে দিয়ে। ইয়ানা ইবতিসামের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখতে পায় ইবতিসামকে। শীত দ্বারা বেয়ে হিম হিম শিহরণ বয়ে কাঁপতে তুলল তার হৃদয়। নীলাভি চোখের দিকে কেবল তাকিয়ে রইল। মনের ভিতরে অভ্যন্তর শূন্যতা দেখে পূর্ণ হয়ে গেল। ইবতিসাম ইয়ানাকে একদম তার বুকের সাথে চেপে ধরল আর বলল, ডু ইউ মিস মি সুইটহার্ট? ইয়ানা এবার বলা শুরু করলো, আমি আপনাকে প্রতিটা ক্ষণ মিস করেছি। আমার আপনাকে ছাড়া শূন্যতায় ভরে গিয়েছিল। আপনার কাছ থেকে দূরে থেকে আমার ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল। না আপনাকে না দেখে আমার মরুভূমির ন্যায় অবস্থা হয়েছে। আপনি খুব খারাপ, আমার কোনো খোঁজ নেননি, আমার সাথে যোগাযোগ করেননি। কেন করেননি?
আপনি কেন এমনটা করলেন জানেন আমার কতটা কষ্ট হয়েছিল? ইবতিসাম মনে মনে ভাবে। আমার বউটা তার প্রেমে পড়েছে। ভাবে মুচকি হেসে ফেলল। যোগাযোগ তো তুমিও করনি। আমি দেখতে চাচ্ছিলাম আমাকে ছাড়া তুমি কতদিন থাকতে পারো। বাট বিলিভ মি জান, আমি নিজেই পারলাম না তোমাকে ছাড়া থাকতে। আর তুমি তো এতক্ষণ কিছু বললেও না, নিজেই তো চলে গেলে মামার কাছে। একটা ফোনও করনি তোমার কাছে যাওয়ার জন্য। আগে ফোন দেইনি আমি, আর ফোনে আমার নাম্বার সেভও করা ছিল। তুমি সেটা দেখোনি, আমাকে এটা বলবে না? তুমি দেখেছিলে? কই, ফোন তো আসলো না। আর রইলো তোমার খোঁজ। এই কয়দিন তুমি কি করেছো, কোথায় গিয়েছো, সবটাই আমার জানা। তুমি কি করে ভাবলে তোমার খোঁজ আমি রাখবো না? ইবতিসাম শরীরে পুরুষালী ঘ্রাণ আর কড়া পারফিউমের গন্ধে ইয়ানার মাতোয়ারা। ইয়ানার চুলে ঘ্রাণ নিতে থাকে ইবতিসাম, যেন এই এক নেশা, যা না পেয়ে এতদিন মরণ প্রাণ অবস্থা ছিল। ইয়ানাকে নিয়ে ইবতিসাম তার ডেস্কে বসিয়ে দিল। ইবতিসাম ইয়ানার চুল ছেড়ে গলায় চুমুতে ভরে দিচ্ছে, আর তার হাত ইয়ানার কোমরে বিচরণ করছে। সেটি আঁকাবাঁকা পথ ধরে এগোচ্ছে। ইয়ানার শরীর কেঁপে কেঁপে উঠছে। এক পর্যায়ে ইয়ানার বক্ষে ইবতিসামের স্পর্শ অনুভব হতে তাই সারা শরীর কেঁপে কম্পন ধরে গেল। খামচে ধরল ইবতিসামের সাথ। ইবতিসাম তার হাসি ভয়েসে বলল, ডোন্ট ইউ এভার ফাকিং ওয়াক অ্যাওয়ে ফ্রম মি এগেইন ডার্লিং। ডোন্ট ফাকিং লেট মি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দরজায় কেউ নক করছে বারবার। শব্দ পেয়ে ইয়ানা ইবতিসামের কাছ থেকে দূরে সরে গেল। ইবতিসাম বিরক্ত হলো। নিজের শার্ট ঠিক করেই বলল, কাম ইন। আহান এসেছে। স্যার আমাদের এখন আরেকটা মিটিং আছে, এটা বলতেই এসেছিলাম। ইয়ানা অন্যদিকে এক কোণে দাঁড়িয়ে আছে। তার লজ্জা লাগছে। ইস, লোকটা প্রতিটা কথাই মারাত্মক। ইবতিসাম ঠিক আছে বলে জানায়। আহান চলে যায়। ইবতিসাম বলে, দূরে থেকেছো আমার থেকে, এই শাস্তি তোমাকে আজ পেতেই হবে। ইয়ানা তো ভয় পেতে থাকে, কি শাস্তি দিবে এই লোকটা। ইয়ানাকে বাড়ি পাঠিয়ে দেয়। ইবতিসাম কাজ সেরে বাসায় আসে। এসে খুঁজতে লাগে ইয়ানাকে। কোথায় দেখতে না পেয়ে রাগ হয়। এই মেয়েকে আজ পেলে ওকে ডাবল শাস্তি পেতে হবে। ইয়ানা বুঝতে পেরেছে এখন ইবতিসামের সামনে পড়লে ওকে খেয়ে ফেলবে, তাই তো লুকিয়ে আছে। ইয়ানা বাড়ির স্টোর রুমে বসে আছে খাপটি মেরে। হঠাৎ খেয়াল করে বাড়ির সব লাইট অফ হয়ে গেছে। কি ব্যাপার, সব লাইট অফ হয়ে গেল কেন? অন্ধকারে ছেয়ে গেছে পুরো বাড়ি, আর এত নিস্তব্ধ কেন সব? ইয়ানের এবার ভয় লাগতে শুরু করেছে। আস্তে আস্তে রুম থেকে বের হতে থাকে। অন্ধকার হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খায়। কানে আসে। সুইটহার্ট। ইয়ানার রাতটা কেঁপে ওঠে। ইয়ানা আচমকা ইবতিসামের সামনে থেকে ছুটে ছাদে চলে যায় আর হাঁপাতে থাকে। ইবতিসামও আস্তে ধীরে হেঁটে ছাদে চলে আসে আর ইয়ানাকে ধরে একদম কাছে নিয়ে আসে। ইয়ানা বলে, আমাকে প্লিজ শাস্তি দিয়েন না। কাঁদো কাঁদো কণ্ঠে। ইবতিসামের হাসি আসলো। ইয়ানা একদম বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে রেখেছে। ইবতিসাম বলে, হ্যাঁ, তোমার কথা রাখতে পারি, কি? যদি তুমি নিজে থেকে আমাকে কিস করো। ইয়ানা তো লজ্জা পেয়ে যায়। এই লোক কখনো পাল্টাবে না। ইয়ানা পিছতে থাকে। হঠাৎ পা পিছলে পড়ে যায়। আ ইবতিসাম তাকে দেখে ইয়ানার নিচে পড়ে আছে। এমনিতেই বৃষ্টি, দুজন এই রাতের বেলায় ভিজে গেছে। ইবতিসাম ইয়ানার কাছে এসে ইয়ানাকে দেখতে থাকে কোথা ব্যথা পেয়েছে কিনা। ইয়ানা ইবতিসামের বিচলিত হতে দেখে ইয়ানা সে খুব একটা ব্যথা পায়নি, কোমরে একটু ব্যথা পেয়েছে। ইবতিসাম ইয়ানার কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি আমার কাছ থেকে আর কখনো দূরে যাবে না, মনে থাকবে। সরল সহজ স্বীকারোক্তি। আচ্ছা। দুজনের উপরে বৃষ্টি ফোঁটা পড়ছে। ইয়ানা তো ইবতিসামের এত কাছে তার শরীর পুরো জমে গেছে। ইবতিসাম ইয়ানার কপালে চুমু দিয়ে দেয়। আরবার ইয়ানার ঠোঁটে পজিশনেট ভাবে কিস করতে থাকে। ইয়ানাকে পাজাকোলা নিয়ে রুমের দিকে চলে যায়। কেটে যায় 1 মাস। ইয়ানার এক্সাম আজকে শেষ হলো। ইয়ানার ইবতিসামের এই 1 মাসে দুজনের মধ্যে ভালোবাসাটা আরো গভীরভাবে হয়েছে যেন। ইয়ানা ইবতিসামদের বাড়ি থেকেই সব এক্সাম দিয়েছে। মিসেস রেহানা বলে দিয়েছে ইয়ানা যেন এই বাড়ি থেকেই সব এক্সাম দেয়। এই কয়েকদিন বাড়ির সকলের সাথে সম্পর্কটা উন্নত হয়েছে। ইয়ানাকে এই বাড়ির সকলে ভালোবাসে আর ইয়ানাও। আর ইবতিসামও ব্যস্ত হয়ে পড়ে ব্যবসার কাজে। তবে সারাদিনের ক্লান্ত সব দূর হয়ে যায় যখন ইয়ানার নিষ্পাপ মুখশ্রী দেখে। ইবতিসামের মনের মধ্যে আলাদা একটা শান্তি ইয়ানাকে পেয়ে। মিস্টার ইশতিয়াক চৌধুরী ডাকে সবাইকে। সবাই চলে আসে ইশতিয়াক ছাড়া। ইশতিয়াক চৌধুরী বলল, ইনায় ইবতিসামকে ডেকে আনো। ইয়ানা ইবতিয়াসকে আসতে বলে। ইবতিসাম
আসতে মত চায় না, তবু আসে। ভাবে জরুরি কিছু হবে, না হলে বাবা ডাকবে কেন? ইস্তিয়াসাম চলে আসতে ইশতিয়াক সাহেব বলেন সবার উদ্দেশ্যে, আমি চাই তোমরা মানে তিয়াশা, আরিশা, আরিয়ান, ইনায়া, ইবতিসীমা ঘুরে এসো লন্ডনে। ইনায়া আর তিশা এক্সাম শেষ হলে, আর আরিশা, আরিয়া, ইনায়া, ইবতিসীমা কোথাও বিয়ের পর ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবছি তোমরা লন্ডনে যাও, আমাদের বাড়ি আছে সেখানে। আর ইবতিসিয়াম, আমাদের লন্ডনের অফিসে কিছু সমস্যা হয়েছে, সেটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো, তাই আমি চাই তুমি গিয়ে সেটা দেখো। এবং এই ফাঁকে তিশা, অনিয়া, ইনায়াকে ঘুরতেও নিয়ে যাওয়া হলো। ইবতিসাম জানায়, ঠিক আছে। ওরা তো খুশি হয়ে যায়। ওরা লন্ডনে পৌঁছে গেছে, জার্নি করে এসেছে, তাই সবাই যার যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে থাকে। পরের দিন ইবতিসাম অফিসের জন্য চলে যায়। ইনারা সারাদিন অপেক্ষা করে, ইবতিসাম ফিরে না, তার মনটাও একটু খারাপ হয়ে যায়। এইদিকে আরিয়ান এখানে আসতো, তাই সব কিছু চেনাই আছে। আর তিয়াশা 2বার এসেছে। ইয়ানা আর আরিশা একদম নতুন। আরিশা ভীষণ এক্সাইটেড এখানে এসে, বাইরেটা ঘুরে দেখতে চায়। আরিয়ান বলে, চলো ইয়ানা আমাদের সাথে ঘুরে আসি বাইরেটা। ইয়ানায় তৈরি হয়ে নেয়। আরিয়ান ওদের নিয়ে আশপাশটা ঘুরে দেখালো। একটা পার্কে গেল ওরা। ইয়ানা তিয়াশা একসাথে আছে, আর আরিশা আরিয়ানকে একটু স্পেস দিচ্ছে। ওরা বাড়িতে ঢুকে রাত করেই রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নিয়েছে। ইবতিসাম ফোন করে জানিয়েছে আসতে লেট হবে, তাই ওরা বাইরে খাবার খেয়ে নেয়। ইয়ানা রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম বাড়ি ফিরেনি। ইয়ানার মনটা খারাপ হয়ে যায়। তিয়াশা ইয়ানা গল্প করে কাটিয়ে দেয়, আর বাড়ির সামনে বাগান আছে, সেখানে তারা কিছু সময় কাটায়। আরিশা আর আরিয়ান বের হয়েছে ঘুরতে। এভাবে রাত হয়ে যায়। ইয়ানার ভালো লাগছে না, তাই একটু বেলকনিতে দাঁড়ায়। গিয়ে দেখতে পায় ইবতিসাম বাসায় আসছে। ইয়ানার কি হলো, দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে ইবতিসাম ঢুকতেই জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। ইবতিসামকে জড়িয়ে ইয়ানা কাঁদতে থাকে। ইবতিসাম বুঝতে পারে ইয়ানের মনের অবস্থা। আসলে এখানে অফিসের সমস্যা সমাধান করতে সময় লেগেছে, তাই তো বাড়ি আসেনি। ইনায়া যান আর কাঁদে না। এই বলে ইয়ানাকে রুমে নিয়ে যায়। ইয়ানাকে সবটা বলে অফিসের সমস্যার কথা। ইয়ানাও জানতো, তবু ইয়ানাকে ইবতিসামের শূন্যতা ভোগেছিল, তাই তো দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়েছে ইবতিসামের বুকে। পরের দিন ওরা সকলে মিলে প্ল্যান করেছে আজকে রাতে একটা বারবিকিউ পার্টি করবে। বাগানে এক সাইডে বারবিকিউ হচ্ছে, আর এক সাইডে সবার বসার জায়গা করেছে, যেখানে সুন্দর করে একটু ডেকোরেট করেছে। এই পার্টিতে যোগ হয়েছে তিয়াশার মামাতো ভাই তুষার আর মামাতো বোন নিধি। তিয়াশা আর মামারা এখানেই থাকেন। পার্টিতে সবাই বসে গল্প করছে। ইবতিসাম এক সাইডে ফোনে কথা বলছে। তুষার বলে, চলো ট্রুথ আর ডেয়ার খেলি। তিয়াশা, আনিশা, নিধি, আরিয়ান সবাই বলে, হ্যাঁ হ্যাঁ চলো শুরু করা যাক। প্রথমে তিয়াশার টার্ন পড়ে। তিয়াশা ডিয়ারি নেয়। এরপর নিধি বলে, তোমাকে একটা কথা বলবো, এটা অভিনয় করে বোঝাতে হবে, না পারলে তোমার রুমের সব মেকআপ আমার। তিয়াশা তো নিজেকেই বকছে, কেন যে ডিয়ার নিলাম, এখন যদি না পারি তাহলে আমার সব মেকআপ নিয়ে যাবে নিধি। ইস। নিধি একটা নাম বলে মুভি, সেটা তিয়াশা বুঝতে থাকে, কিন্তু ভালো মতো বুঝতে পারছে না। সবাই এটা ওটা বলছে, মিলছে না। তিয়াশা আরো বোঝাতে থাকে, সবাই ভাবে কি হতে পারে ভাবতে থাকে। তখনই তুষার বলে ওঠে, হ্যাপি নিউ ইয়ার। এটা একটা মুভির নাম। আসলে তিয়াশা বারবার শাহরুখ খানের পোস্ট দেখাচ্ছে। এখন শাহরুখ খানের মুভি এটা বুঝলেও সঠিকটা বুঝতে পারছিল না, কারণ শাহরুখ খানের অনেক মুভি আছে। এরপর আনিশার দিকে পড়লো। আনিশা বলা হয় তাকে আরিয়ানকে কিস করতে হবে। আনিশা তো অনেক সেই ফিল করে, তবু আরিয়ানের কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দেয়। আরিয়ান তো অবাক হয়ে যায়। এরপর আসে ইয়ানার ট্রেন। ইয়ানা এসব দেখে ট্রুথ নেয়। ইয়ানাকে প্রশ্ন করে সে প্রথম যখন প্রপোজ পেয়েছে তার অনুভূতি কেমন ছিল, আর সে উত্তর হিসেবে কি দিয়েছিল। ইয়ানা বলে, আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি তেমন ছেলেদের সাথে কথা বলতাম না। হঠাৎ রাস্তার পথ আটকে তোমাকে বলেছিলাম যে আমাকে পছন্দ করে, আর আমার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছে, আর তার হাতটা দেখায়। আমি ভয় পেয়ে দৌড়ে চলে আসি। এই ছিল ঘটনা। তবে ছেলেটা ভীষণ হ্যান্ডসাম ছিল, আর দেখতে খুব মায়াবী।
ইবতিসাম কথাটা শুনে ইয়ানার দিকে তাকায়। রাগে তার চোখ মুখ লাল হয়ে যায় ইয়ানের মুখে অন্য ছেলের কথা শুনে। ইবতিসাম চলে যায়। ইয়ানা কিছুটা আন্দাজ করতে পারে কেন যে এমনটা বললাম। ইস, ওরা সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে নেয়। ইয়ানার রুমে এসে দেখে ইবতিসাম সিগারেট খাচ্ছে। ইয়ানা বুঝতে পারে ইবতিসাম কেন রাগ করেছে, তাই বলতে থাকে, আমি সরি, অনেক সরি। আর এমনটা বলবো না, কখনো না। প্লিজ কথা বলুন। ইয়ানা অনেকবার সরি বলে। তখনই ইবতিসাম বলে, হ্যাভ ইউ কাম হিয়ার টু ফরগিভনেস? ইয়েস। আন্ড্রেস। আজকে ইয়ানাকে নিয়ে ইবতিসাম বেরিয়েছে। ইয়ানা আজকে সাদা রঙের লং ফ্রক পরেছে আর চুল করে ছেড়ে দেওয়া, মুখে নেই কোনো কৃত্রিম সাজ। তাতেই যেন ইবতিসাম বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে আসে, যেটা ছিল চারিদিকে জঙ্গল, খুবই নির্জন, তবে ভীষণ সুন্দর। চারিদিকটা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। ইবতিসাম জানে ইয়ানার প্রকৃতির কাছে থাকতে ভীষণ পছন্দ, আর সেই রকম পরিবেশ পছন্দ করে, তাই তো এখানে নিয়ে আসা। ইবতিসামের নিজেরও পছন্দ এরকম জায়গা। সে এখানে একটা বাড়ি অনেক আগে কিনে নিয়েছিল। মাঝে মধ্যে এখানে আসতো ইবতিসাম। এই বাড়িটা রাস্তা থেকে কিছুটা দূরে আর নির্জন। ইয়ানার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়ে গেছে। সে ইবতিসামের প্রতি ভীষণ খুশি হয়। তার পছন্দ মতো একটা জায়গায় নিয়ে এসেছে। পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। ইয়ানা ইবতিসামকে বলে, চলুন না, ওই দিকটা ঘুরে আসি। ইয়ানা আর ইবতিসাম হাত ধরে সামনে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেল একটা সুন্দর পয়েন্ট, যেখানে পানি খুব স্বচ্ছ ছিল আর বাতাসও ছিল সেখানটায়। একটা দোলনা দেখতে পাই ইয়ানা, দেখে উঠে বসে দোলনায়, আর ইবতিসাম এগিয়ে এসে পিছন থেকে দোল দিচ্ছে। ইয়ানার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। এত সুন্দর একটা সময় তার জীবনে আসবে ভাবতেও পারেনি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, ইবতিসাম তার জীবনে এসেছে। তাকে কেউ এত ভালোবাসবে ভাবতেই পারেনি। ইবতিসাম ঘাসের উপর শুয়ে পড়ে, আর ইয়ানা এসেও তার পাশে শুয়ে পড়ে হাতের উপর। ইয়ানাকে বলে, প্রিন্সেস, আমাকে একটা কিস দাও। তুমি আমার কাছাকাছি আসলে আমি কন্ট্রোললেস হয়ে যাই। ইয়ানা তো সুরে উঠে দৌড়ে সামনে পালায়। ইবতিসামও পিছন পিছন দৌড় দেয়। ইয়ানা পয়েন্টের সামনে গিয়ে হাঁপাতে থাকে। ইবতিসাম বলে, অনেক দৌড়াদৌড়ি করেছে, থামো এখন। ইয়ানা থামে না, পিছাতে থাকে। এক সময় পিছলে পয়েন্টের উপর পড়ে যায়। ইবতিসাম হেসে উঠে এবার। ইয়ানা পয়েন্টের অন্যদিকে চলে যায়। ইবতিসামও নেমে পড়ে, এগিয়ে ইয়ানার কাছে গিয়ে কোমর পেঁচিয়ে ধরে। ইয়ানার ভেজে উঠতে ইবতিসাম তার ওষ্ঠ মিলিয়ে দেয়। ইবতিসাম ইয়ানাকে ছেড়ে দেয়। ইয়ানা হাঁপাতে থাকে। উঠে পড়ে দুজনে। ইয়ানার শরীরের সাদা ফ্রকটা লেপটে আছে শরীরের ভাঁজে ভাঁজে। ইবতিসামের নজর সরছে না। ইয়ানাকে নিয়ে পয়েন্টের পাশে ঘাসের মধ্যে শুয়ে দেয় আর ইয়ানাকে কিস করতে থাকে। ইয়ানার মুখে গলা ইবতিসামের ঠোঁটের স্পর্শ পেতেই ইয়ানাও খেয়াল হারিয়ে ফেলে। ওরা দুজন ব্যতীত ওখানে আর কেউ নেই। দূর দূরান্তে কেউ আছে বলে মনে হয় না। ইয়ানা ইবতিসামের এমন স্পর্শ খেয়ে হারিয়ে ফেলছে। ইবতিসামও উন্মাদ বাড়াচ্ছে। ইয়ানার শরীরে থাকা জামাটা ইবতিসাম খুলে ফেলে। ইয়ানা তো লজ্জায় লাল হয়ে আছে। ইবতিসামও নিজের পোশাক খুলে ফেলে এবং সেখানে তার ইন্টাইমেট হয়। এই প্রকৃতির মাঝে ইবতিসাম যেন তার প্রিন্সেসকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ইয়ানা ওয়াশরুমের দরজা খুলে বের হতেই একটা শব্দ পায়। সেটা ছিল খুব সুন্দর। শব্দের উৎস খুঁজতে রুমের বাইরে এসে দেখে আরেকটা রুম থেকে শব্দ আছে। গিয়ে দেখতে পায় ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে আর সামনে বারান্দায় বড় একটা, যেটা ছিল খোলায় সাদা পর্দা দেওয়া, বাতাসে দুলছে। আর রুমের এক পাশে পিয়ানো রাখা, সেখানে বসে ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে। ইয়ানা দাঁড়িয়ে সেটি দেখছে। ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসো। আপনি পিয়ানো বাজাতে পারেন? কত সুন্দর বাজাচ্ছিলেন। আমি এখানে যখন আসি তখন পিয়ানো বাজাই। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর। শিখবে? আপনি শেখাবেন আমায়? আমি শিখতে চাই। আর ইবতিসামের গলা জড়িয়ে ধরেছে খুশিতে। ইয়ানাকে টুলে বসিয়ে দেয় আর ইয়ানাকে পিয়ানো শেখাতে থাকে। চাঁদের আলো এসে পড়েছে ইয়ানার শুভ্র রঙা গায়ে। এতে ইয়ানাকে মোহনীয় করে তুলেছে। আরও ইয়ানার শরীরে থাকা ঘ্রাণ ইবতিসামকে পাগল করে তুলেছে। ইবতিসাম ইয়ানাকে পেছন থেকে জড়িয়ে ঘ্রাণ নিতে থাকে আর কাঁধ থেকে জামা নামিয়ে নগ্ন পিঠে চুমু দিতে থাকে।
ইয়ানার তো প্রাণ যায় যাই অবস্থা। ইয়ানাকে নিয়ে বেডরুমে চলে যায় আর সেখানে নিয়ে এক এক করে ইয়ানার আর নিজের জামা খুলতে থাকে। ইয়ানার পায়ের কাছে গিয়ে চুমু দেয়, এতে ইয়ানা খামচে ধরে বিছানার চাদর। ইউ লাইক দ্যাট, হ্যাঁ? ইয়ানার তো ইবতিসামের স্পর্শে বেশামাল হয়ে পড়েছে। ইয়ানার চোখ বুঝে ফেলে। তারা আরো একবার ভালোবাসতে থাকে একে অন্যকে। ইয়ানা ইবতিসামের বুকে শুয়ে আছে নগ্ন শরীরে। দেখে ইবতিসামের চোখ বন্ধ। তাহলে কি ঘুমিয়েছে? ইয়ানের ঘুম আসছে না, তাই ভাবে উঠবে সে, কিন্তু এই নগ্ন শরীরে কিভাবে তাকিয়ে দেখে চোপারের এক পাশে টাওয়ার আছে আর তার জামা তো ইবতিসাম খুলতে গিয়ে ছিটিয়ে ফেলছে। তাই টাওয়ালটা গায়ে জড়িয়ে ড্রেসটা ব্যাগ থেকে আরেকটা ড্রেস আনবে। ব্যাগটার সামনে লিভিং রুমে রয়েছে। উঠে টাওয়ারটা পেঁচিয়ে নেয়। তারপর যেই বের হবে রুম থেকে, তখন ইবতিসাম ডিপ হয়েছে বলে, ইউ লুক প্রিটি হট। আয়না মাথা নিচু করে এটা শুনে তার মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। লজ্জা পাচ্ছ কেন? তোমার শরীরে এমন কোনো জায়গা বাকি নেই আমার ঠোঁটে ছোঁয়া পায়নি। লোকটা আমায় তার অসভ্য কথাগুলো দিয়ে মেরেই ফেলবে। ইয়ানা দৌড়ে অন্য রুমে চলে আসে, সেই পিয়ানোর রুমটায়। ইস, লোকটা ভীষণ অসভ্য। ইবতিসামও পিছনে এসে ইয়ানার টাওয়াল খুলে নিজেই সেটার মধ্যে ঢুকে পড়ে আর পিয়ানোর টুলটায় বসে ইয়ানার হাত ধরে পিয়ানো বাজাতে থাকে। সকালে কিচেনে ইয়ানা রান্না করছে। এখানে আসার আগে ইবতিসাম ব্যাগে রান্নার জিনিস নিয়ে এসেছিল। ইয়ানার ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছে, তাই উঠে কিচেনে চলে এসেছে। ইয়ানা রান্না করছে প্রায় শেষের দিকে। হঠাৎ পিছন থেকে ইবতিসাম ইয়ানার কোমর জড়িয়ে ধরল আর ইয়ানার গালে চুমু দিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? হঠাৎ করে এমনভাবে এসেছেন, তাই কখন উঠলেন? ইয়ানা ইবতিসাম খাবার খেয়ে দিল। ইবতিসাম একটু বাইরে গিয়েছে। ইয়ানা সেই পিয়ানোর রুমটায় গেল। কাল রাতের কথা ভাবতেই তার লজ্জা লাগছে। এই রুমটা ভালো করে দেখা হয়নি। আজকে দেখে এই রুমটার কত সাইডে বুক সেলফ আছে, সেখানে অনেক বই আছে। ইয়ানের খুব ইচ্ছা হলো দেখতে। ইয়ানা কয়েকটা বই নিয়ে দেখলো, তার থেকে একটা নিয়ে বারান্দার সাইডে চলে আসলো। ইবতিসাম দেখে ইয়ানা বই হাতে নিয়ে বসে আছে। কি করছো? এই তো বই দেখতে পেলাম ওই রুমটাতে, তাই ওখান থেকে বই নিয়ে আসলাম। আচ্ছা, তোমাকে আমি বই পড়ে শোনাই। ইবতিসাম হাতে নিল বইটা আর ইয়ানাকে বই পড়ে শোনাচ্ছে। ইয়ানাও শুনছে। এটা ছিল একটা উপন্যাস। পড়া শেষ হলে ইবতিসাম বলে, চলো আজকে একটু ঘুরতে নিয়ে যাব তোমাকে। কোথায়? আসো আমার সাথে। ইয়ানার ইবতিসাম হাঁটতে থাকে। ইয়ানা বলে, চলুন একটু দৌড়াই প্লিজ, একসাথে। ইবতিসাম ইয়ানার হাত ধরে ইয়ানাকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল ওরা, তাই ঘাসের উপর বসে পড়ল। ইবতিসাম তো শুয়ে পড়েছে। ইয়ানাকেও টান দিয়ে ইবতিসামের বুকের উপর ফেলে দেয় আর আকাশের দিকে তাকায়। আকাশটা খুব সুন্দর। দুজনে আকাশ দেখছিল। কিছুক্ষণ হাঁটার পর ইয়ানা দেখতে পেল একটা ঝর্ণা। ইয়ানা ভীষণ খুশি হয়ে যায়। ইবতিসামকে বলে, আমি যাই ঝর্ণার কাছে। ইয়ানা ঝর্ণার নিচে দাঁড়ায়। দাঁড়াতেই ঝর্ণার ঠান্ডা স্বচ্ছ পানি ইয়ানার শরীর ভিজে যায়। ইবতিসাম দাঁড়িয়ে ইয়ানাকে দেখছিল এক ধ্যানে তাকিয়ে। ইয়ানা দুষ্টমি করে পানি ছিটা দেয় ইবতিসামকে। ইবতিসামের ধ্যান ফিরেছে। আরেকবার পানি ছিটা দিতে ইবতিসাম বলে, দাঁড়াও, তোমার দুষ্টুমি করে দেখাচ্ছে। ইয়ানা হেসে দিল। আমাকে ধরতে পারলে তো। এই বলে ঝর্ণার পাশ দিয়ে দৌড়ে চলে যায়। ঝর্ণার পানি পড়ায় সামনে একটা পয়েন্টের মতো তৈরি হয়। ইবতিসাম ঝর্ণায় গোসল করে তারপর সামনে থাকা জায়গায় নেমে গেলে ইয়ানাও আসতো। ইবতিসাম ইয়ানাকে নিয়ে পানির নিচে ডুব দেয়। এত স্বচ্ছ পানিতে পানির নিচেও একে অন্যকে দেখা যাচ্ছিল। ইবতিসাম ইয়ানাকে কাছে নিয়ে ঠোঁটে একটা চুমু দিল। ইয়ানা পানির নিচ থেকে উঠে পড়ল। এই, আপনি অসভ্যতামি করেন কেন সব সময় শুনি? ইবতিসাম হাসতে থাকে। তোমার সাথে অসভ্যতা আমি করবো না তো কার সাথে করবো ইনায়া জান? রাতের বেলা ইয়ানাকে বসিয়ে ইবতিসাম ওর চারিদিকে গোলাপ ছিটাচ্ছে। চারিদিকে রয়েছে মোমবাতি। সেই আলোয় ইয়ানার শুভ্র রঙা গায়ের রঙে তার ঢেউ খেলানো চুল সব মিলিয়ে ইবতিসামের কাছে যেন ইয়ানাকে একটা পরি লাগছে। ইনায়া জান, let me know which stars you prefer, the ones above you or the ones I make you see. ইবতিসাম একটা মিউজিক প্লে করলো আর ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিতে ইয়ানা ইবতিসামের হাতে হাত রাখে। ইবতিসাম ইয়ানাকে নিয়ে ডান্স করতে থাকে। আপনাকে অনেক থ্যাংক ইউ।
আপনি আমার সব ড্রিম পূরণ করেছেন। আমি সত্যি খুব ভাগ্যবতী। আপনার মতো একজন মানুষকে আমি হাজবেন্ড হিসেবে পেয়েছি। ইতিশাম চেয়ারে বসেছিল, ইয়ানা বলে, ঘুমাবেন না? ইতিশাম ইয়ানাকে কাছে টেনে কোমর জড়িয়ে ইয়ানার গলায় চুমু দিতে থাকে আর আস্তে আস্তে তার শরীর চেপে ধরে। ইয়ানাকে নিয়ে সাদা গল বিছনার দিকে অগ্রসর হয়। পরের দিন ইতিশাম আর ইয়ানা ফিরছে। আজকে ইয়ানার মনটা ফুরফুরে। ইতিশামের কাছে খুব ভালো লাগছে, তার ইয়ানা জান খুশি আছে। এক হাত দিয়ে ইয়ানার হাত নিয়ে হাতে চুম্বন করছে। হঠাৎ ইতিশামের গাড়ির দিকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিশাম বুঝতে পারে তাদের গাড়িতে কেউ যেন ফলো করছে। শহরের কাছাকাছি এসে পড়েছে। প্রায় এই রাস্তায় এমনটা হবে ভাবেনি। অনবরত গুলি চালাচ্ছে পিছনের গাড়ি থেকে। ইয়ানা ভয় পেয়ে যায়। ইতিশাম তার নিজের বন্দুক বের করে পিছনে থাকা গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি ছুটতেই ওই গাড়ির আর এগোয় না। ইতিশাম দ্রুত গাড়ি চালায়। সামনে দেখতে পায় দুইটা গাড়ি ব্লক করে আছে। ইতিশাম ইউটার্ন নেই। এক বিপদ থেকে রক্ষা না পেতে পেতে আরেক বিপদ। গাড়িটি পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা খেয়ে ফেলে। সেটা গিয়ে একটা গাছে ধাক্কা খায়। ইতিশাম গাড়িতে পড়ে আছে। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে আছে। ইতিশামের কপাল বেয়ে রক্ত পড়ছে। ইতিশাম আস্তে আস্তে চোখ খুলে সবকিছু মনে পড়ে যায়। পাশে তাকাতে ইয়ানাকে দেখতে পায় না। কোথায় গেল? অনেক কষ্টে গাড়ি থেকে নেমে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তার মাথায় কাজ করছে না। ইয়ানাকে না পেয়ে তাহলে কি তার ইয়ানা জান সে হারিয়ে ফেললো? না। একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল।